আমরা একটি ভয়েস শুনি যেখানে বলা হচ্ছে ফেনরির নামে একটা এস র্যাঙ্ক মনস্টার একটি গ্রামে বারবার অ্যাটাক করছে। তাই গ্রামের সব লোকজন নিজেদের সব সেভিংস দিয়ে আমাদের অর্থাৎ ফ্লেমিং ড্রাগন ফ্যাংকে হায়ার করেছে। এরপর আমরা দেখি এই ভয়েসটা আমাদের মেন ক্যারেক্টার কার্টের। সে একটা গাছের আড়ালে লুকিয়ে আছে, কিন্তু ফেনরির পেছন দিক থেকে এসে তাকে অ্যাটাক করে। কার্ট ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এরপর ফ্লেমিং ড্রাগন ফ্যাং সেই মনস্টারটাকে অ্যাটাক করা শুরু করে। একটা মেয়ে যার নাম বান্ডানা, সে একটা দড়ি দিয়ে ফেনরিরকে বেঁধে ফেলে, কিন্তু ফেনরির সেই দড়িটা ধরে বান্ডানাকে একটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারে। আরেকটা মেয়ে যে একজন হিলার, সে বান্ডানাকে হিল করে দেয়। এরপর আমরা দেখি বান্ডানা আবার একটা গাছের সাথে দড়ি দিয়ে ফেনরিরকে বেঁধে ফেলে, আর তাদের লিডার তার সোর্ড দিয়ে একটা ফায়ার অ্যাটাক করে ফেনরিরকে মেরে ফেলে। কার্ট এই সবকিছু পেছন থেকে দেখতে থাকে। তারপর আমরা কার্টের ভয়েস আবার শুনতে পাই। সে বলে বান্ডানা ছিল সুইফট র্যাঙ্গার, রিস্টেশ মার্লে আর গলনোভা ছিল ফ্লেমিং ওয়ারিয়র। ফেনরিরকে হারানোর পর আমরা সবাই অর্থাৎ ফ্লেমিং ড্রাগন ফ্যাং হিরো হয়ে গেলাম। আর এমন গল্প আপনারা সচরাচর শোনেন না, যেখানে হিরোদের একটা পার্টির মধ্যে একজন পাওয়ারলেস মানুষ তাদের ছোটখাটো কাজগুলো করে। সেটা ছিল আমাদের মেন ক্যারেক্টার। এরপর আমরা দেখি ফ্লেমিং ড্রাগন ফ্যাং খাবার খাচ্ছে। গলনোভার গ্রামের খাবার একদম ভালো লাগে না, তাই সে কার্টকে ভালো কিছু বানানোর জন্য বলে। বান্ডানা বলে যাই হোক, আজ তো শেষ দিন, তোমার হাতের রান্না খেতে পারবো। কার্ট কথাটা ঠিক বুঝতে পারে না। তখন গলনোভা তাকে জানায় আমরা তোমাকে পার্টি থেকে বের করে দিয়েছি, তুমি শুধু ছোটখাটো কাজ করো, একটা স্লাইমও হারাতে পারো না। তখন মার্লেফিস বলে যদি আমাদের স্ট্রং হতে হয় তাহলে আমাদের টিমে একটা হাই র্যাঙ্ক মেগ লাগবে, তার মানে আমাদের পার্টি থেকে কাউকে বের করে দিতে হবে। এই কথা শুনে কার্ট গলনোভাকে অনুরোধ করে প্লিজ আমাকে পার্টিতে থাকতে দাও। গলনোভা তখন রেগে গিয়ে তাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়, আর তারা কার্টকে তাদের পার্টি থেকে বের করে দেয়। পরের সিনে আমরা দেখি কার্টের কাছে কোনো টাকা নেই, তাই সে কাজ খোঁজার জন্য হ্যালো হ্যালো ওয়ার্ক স্টেশনে চলে আসে। একজন মেয়ে যার নাম ক্রিসেল, সে সামাইরা ব্রাঞ্চ অফ হ্যালো হ্যালো ওয়ার্ক স্টেশনে তাকে ওয়েলকাম করে। কার্ট তাকে বলে যে সে একটা কাজের খোঁজে এসেছে। মেয়েটা তখন জানায় তার জন্য প্রথমে আমাদের তোমার ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট নিতে হবে। এরপর সে তার নাম, বয়স আর ঠিকানা জিজ্ঞাসা করে। কার্ট জানায় আমার নাম কার্ট, বয়স 15 বছর, আর আমি শিন মাউন্টেন্সের হাস্ট ভিলেজ থেকে এসেছি। ক্রিসেল এরপর জিজ্ঞাসা করে তুমি এতদিন কি কি কাজ করেছো? কার্ট তাকে জানায় এর আগে সে ফ্লেমিং ড্রাগন ফ্যাং এর হয়ে ছোটখাটো কাজ করত। এই কথা শুনে ক্রিসেল অবাক হয়ে জিজ্ঞাসা করে ওরা তো এখন ডাবল এস র্যাঙ্ক হয়েছে তাই না? কার্ট হ্যাঁ বলে, আর মন খারাপ করে জানায় তারা আমাকে বের করে দিয়েছে। ক্রিসেল তাকে জানায় তবুও এটা তোমার ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে। র্যাঙ্ক অনেক ধরনের হয়, যার মধ্যে জি হলো সবচেয়ে লোয়েস্ট, এর মানে তোমার কোনো ট্যালেন্ট নেই। আর ট্রিপল এস র্যাঙ্ক মানে হলো সেই কাজে তোমার হাইয়েস্ট লেভেল অফ ট্যালেন্ট আছে। উদাহরণ দিয়ে সে বোঝায় সোর্ডম্যানশিপের লো অ্যাপটিটিউড ওয়ালা মানুষ একটা স্টিল কাটতে পারবে না, আর হাই অ্যাপটিটিউড ওয়ালা মানুষ সেটাকে 2 ভাগে ভাগ করে দেবে। এরপর ক্রিসেল তার অ্যাপটিটিউড টেস্ট করে। তখন আমরা জানতে পারি সব ধরনের কমব্যাট স্কিলে কার্টের অ্যাপটিটিউড জি র্যাঙ্কের সমান, আর কমব্যাট স্কিলে তার কোনো ট্যালেন্টই নেই। এই কথা শুনে কার্ট অনেক স্যাড হয়ে যায়। তখন মেয়েটা তাকে বলে কিন্তু আমরা এখনো তোমার ব্ল্যাকস্মিথ আর আলকেমিতে অ্যাপটিটিউড টেস্ট করিনি, আমাদের টেকনিশিয়ানরা বাইরে গেছে, তারা 1 সপ্তাহ পর ফিরবে। কার্ট তখন খুব মন খারাপ করে জানায় তার কাছে একদম টাকা নেই। এই কথা শুনে ক্রিসেল তাকে সামনে পড়ে থাকা স্যান্ডব্যাগস গুলো তুলতে বলে। কার্ট যে সেগুলো ধরতে যায় সেগুলোর মানা তাকে নিচের দিকে টানতে থাকে, যার কারণে সেগুলোর ওজন অনেক বেশি লাগছিল। কিন্তু কার্ট অনেক কষ্ট করে একটা ব্যাগ তুলে নেয়। এটা দেখে মেয়েটা বলে যদি এটা তুলতে পারো তাহলে তুমি কনস্ট্রাকশন ওয়ার্ক করতে পারবে। এরপর সে তাকে জানায় মার্গ্রেভিয়েট অফ টাইকুনের একটা ফ্রন্টিয়ার টাউন তাদের সিটির ওয়াল রিপেয়ার করার জন্য কিছু ওয়ার্কার খুঁজছে, তুমি কি সেখানে কাজ করতে চাও? কার্ট তখন বলে কেন চাইবো না। এরপর আমরা দেখি ক্রিসেল তার জন্য একটা লেটার অফ ইন্ট্রোডাকশন রেডি করে দেয়। কার্ট সেটা নিয়ে কনস্ট্রাকশন সাইটে চলে আসে। এরপর আমরা কার্টকে একজন মানুষের সামনে দেখি। সেই মানুষটা কার্টকে দেখে বলে আমাদের কাছে লোকজন কম আছে, তো যা পাচ্ছি তাই দিয়েই কাজ চালাতে হবে। এরপর সে কার্টকে কাজটা বুঝিয়ে দেয়, সিমেন্ট রেডি করে সেটা দিয়ে ওয়ালগুলো রিপেয়ার করে দাও। এই কথা শুনে কার্ট মনে মনে ভাবে সিমেন্ট মজবুত করার জন্য কি এর মধ্যে আমাকে মানা মেশাতে হবে? কার্ট তাকে এই কথাটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু সে কার্টের কথা না শুনেই বলে আমি 3 ঘন্টা পর আসবো, তার মধ্যে তোমাকে হাফ ব্যারেল সিমেন্ট দিয়ে ওয়াল রিপেয়ার করতে হবে। তোমার পেমেন্ট তোমার পারফরমেন্সের উপর নির্ভর করবে, তাই বেশি আলস্য করো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কার্ট তখন মনে মনে ভাবে বোধহয় সিমেন্টে মানা মেশানো এত কমন নলেজ যে সে আমাকে এ নিয়ে কিছু এক্সপ্লেইন করেনি। এরপর আমরা দেখি কার্ট তার কাজ শেষ করে ফেলেছে, আর সেই মানুষটা এসে পুরো দেওয়ালটা দেখে অবাক হয়ে যায়। কার্ট তাকে বলে আমার সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল, তাই আমি শুধু এতটুকুই করতে পেরেছি। সেই মানুষটা কার্টকে দেখে মনে মনে ভাবে এই ছেলেটা ওয়েস্টার্ন ওয়ালের 1/3 পার্টও রিপেয়ার করে দিয়েছে।
আর তাও মাত্র 3 ঘন্টায়। এরপর সে কার্টকে জিজ্ঞাসা করে, তুমি উপরের পার্টস গুলোতে সিমেন্ট কিভাবে লাগালে? আমি তো এখানে কোনো ল্যাডার বা স্ক্যাফোল্ডস দেখতে পাচ্ছি না। কার্ট তাকে জানায়, আমি সিমেন্ট উপরে ছুড়ে দিয়েছি আর তারপর একটা রোলার দেখিয়ে বলে, এটা দিয়ে রোল করে দিয়েছি। এই কথা শুনে মানুষটার বিশ্বাসই হয় না। এরপর সেই মানুষটা কার্টকে বলে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, আর তাকে একটা টাকার থলি দিয়ে বলে, এখন আমার কাছে এতটুকুই আছে, বাকি টাকা আমি তোমাকে হ্যালো হ্যালো ওয়ার্কস্টেশনের মাধ্যমে ট্রান্সফার করে দেব। এই কথা শুনে কার্ট খুব খুশি হয়ে যায় আর ভাবে, কালও আমি আমার বেস্ট দেব। এরপর আমরা 3 দিন পরের সিন দেখি, যেখানে কার্ট ওয়েস্ট আর নর্থ ওয়ালের পুরো রিপেয়ার করে ফেলেছে। আর সেখানে দাঁড়িয়ে থাকা সবাই এটা দেখে অবাক হয়ে যায়। এটা দেখে সেই মানুষটা কার্টকে বলে, তোমার কাল থেকে আসার দরকার নেই। কার্ট তখন বলে, কিন্তু এখনো তো আমার 3 দিনই হয়েছে। সে তখন কার্টকে বলে, ওয়াল রিপেয়ার করার কাজ গরিবদের জন্য ছিল, যাতে তাদের হেল্প হয়, আর তুমি যদি এখানে থাকো তাহলে বাকিদের জন্য তো কোনো কাজই থাকবে না, কারণ তুমি অনেক দ্রুত কাজ করো। এরপর সে কার্টকে বলে, তুমি হয়তো এখানে ডাবল এস র্যাঙ্ক কিংবা হয়তো ট্রিপল এস র্যাঙ্কের অ্যাবিলিটি দিয়ে কাজ করছো। এরপর সে মানুষটা কার্টকে তার পেমেন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কার্ট হ্যালো হ্যালো ওয়ার্কস্টেশনে ফিরে আসে, যেখানে ক্রিসেল তাকে জানায়, আমাদের টেকনিশিয়ানের আসতে এখনো কয়েকদিন বাকি আছে। এরপর তারা সেখানে একটা আওয়াজ শুনতে পায়। একজন মেয়ে যার নাম ইউলিশিয়া, সে রিসেপশনিস্টের সাথে তর্ক করছে। রিসেপশনিস্ট ইউলিশিয়াকে বলে, কেউ এই শর্তগুলো মেনে তোমার কাজ দেবে না। কার্ট ইউলিশিয়াকে দেখে ভাবে, এই মেয়েটা তো অনেক কিউট। এরপর ক্রিসেল সেখানে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। রিসেপশনিস্ট তাকে জানায়, এই মেয়েটা একজন মাইনারকে হায়ার করতে এসেছে, কিন্তু সে টাকা তখনই দেবে যদি কাজ সাকসেসফুল হয়, আর সে অ্যাডভান্সে কোনো পেমেন্ট দেবে না, তাও আবার একটা আনপ্রুভেন মাউন্টেনের জন্য। তখন ক্রিসেল ইউলিশিয়াকে বলে, যদি এটা তোমার শর্ত হয় তাহলে প্রথমে ইনভেস্টরদের খুঁজে করো। ইউলিশিয়া তাকে বলে, আমি যদি 1 সপ্তাহের মধ্যে তাদের ট্যাক্স পে না করি তাহলে তারা সেই মাউন্টেনটা নিয়ে নেবে। কার্ট তখন ক্রিসেলকে বলে, আমি এটা করতে পারি। ক্রিসেল কার্টকে বলে, তুমি কি শিওর এই কাজের জন্য টাকা পাবে এমন কোনো গ্যারান্টি নেই। ইউলিশিয়া সেই মেয়েটাকে বলে, আমি একজন ড্রপ হায়ার করতে চাই, কোনো ছোট বাচ্চাকে নয়। এরপর সে ইউলিশিয়াকে বলে, ড্রপ হায়ার করতে চাইলে তোমাকে এর জন্য আগেই 10টা সিলভার কয়েন রেডি রাখতে হবে। কিন্তু ইউলিশিয়ার কাছে টাকা নেই, তাই সে কার্টকে দিয়ে কাজ করানোর জন্য রাজি হয়ে যায়। এরপর কার্ট ইউলিশিয়ার সাথে চলে যায়, আর কার্ট চলে যাওয়ার পর আমরা দেখি ক্রিসেল তো কার্টের উপর ফ্ল্যাট হয়ে গেছে। তখন অন্য একজন রিসেপশনিস্ট তাকে বলে, ক্রিসেল, আমরা একটা ব্যাংক ট্রান্সফার পেয়েছি। কিন্তু ক্রিসেল তার কথা শুনতেই পারে না, আর কার্টের ভাবনায় ডুবে থাকে। তখন রিসেপশনিস্ট আবার চিৎকার করে তাকে ডাকে। ক্রিসেল তখন হুঁশ ফিরে পেয়ে তাকে বলে, এটা কার্টের কনস্ট্রাকশনের কাজের পেমেন্ট। তারা দেখতে পায় কার্টের পেমেন্ট 200 গোল্ড কয়েন। এটা দেখে সে অবাক হয়ে যায়। তখন সে সেই স্যান্ডব্যাগস গুলোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ক্রিসেল বলে, এই স্যান্ডব্যাগস গুলো এখানে কোথা থেকে এলো? তখন অন্য রিসেপশনিস্ট তাকে বলে, এগুলো স্যান্ডব্যাগস নয়, একজন মানুষের শরীরে কতটা মানা আছে তা পরীক্ষা করার জন্য এগুলো ব্যবহার করা হয়। একজন মানুষের কাছে এগুলো যত ভারী লাগবে তার মানে তার শরীরে তত বেশি মানা আছে, আর এগুলো অ্যাক্টিভেট করার জন্য রয়্যাল কোর্টে যতটা মানা থাকা দরকার ততটা মানা থাকতে হবে। এই কারণে এগুলো ব্যবহার করা অনেক কঠিন। এরপর সে ক্রিসেলকে সেগুলো সরাতে বলে। ক্রিসেল সেই স্যান্ডব্যাগস গুলো তোলে, আর আমরা দেখি যে স্যান্ডব্যাগস গুলো ক্রিসেলের কাছে ততটা ভারী লাগছে না যতটা কার্টের কাছে লাগছিল। এরপর কার্ট আর ইউলিশিয়া তাদের লোকেশনে চলে আসে। কার্ট তাকে বলে, এখানে তো শুধু একটাই টেন্ট আছে। ইউলিশিয়া তাকে বলে, কিন্তু এটা তো বড়, এখানে 2 জন মানুষ আরাম করে ঘুমাতে পারবে। কার্ট এটা শুনে অবাক হয়ে যায় যে তাদের এক টেন্টে একসাথে ঘুমাতে হবে। কার্ট মনে মনে ভাবে, আমি ইউলিশিয়ার মতো কিউট একজন ওম্যানের সাথে কিভাবে একটা টেন্ট শেয়ার করতে পারি। ইউলিশিয়া কিউট ওয়ার্ডটা শুনে অবাক হয়ে যায় আর ব্লাশ করতে থাকে। ইউলিশিয়া তাকে বলে, তুমি নিশ্চয়ই মজা করছো। কার্ট তাকে বলে, না, আমি সিরিয়াস। কার্ট তাকে বলে, আমি পুরো পৃথিবী ঘুরেছি, আর আমি তোমার মতো এত বিউটিফুল ওম্যান আর কোথাও দেখিনি। এই কথা শুনে ইউলিশিয়া অনেক লজ্জা পায় আর বলে, আমি যখন 10 বছরের ছিলাম তখন থেকে অ্যাডভেঞ্চারিং করছি, এটা হতে পারে না যে আমি কিউট। তুমি ফালতু কথা বলো না। এরপর কার্ট ইউলিশিয়াকে দেখে। আমরা দেখি ইউলিশিয়া তো জামা কাপড় ছাড়াই ঘুমিয়ে আছে। তাকে দেখে কার্ট অবাক হয়ে যায় আর ট্রেন থেকে বাইরে চলে যায়। এরপর আমরা জানতে পারি ইউলিশিয়া তো কার্টের টেস্ট নিচ্ছিল যে সে কেমন মানুষ, আর কার্ট এই টেস্টে পাশ হয়ে যায়। তারপর সকাল হয়ে যায়। ইউলিশিয়া দেখে কার্ট বাইরে ঘুমিয়ে আছে, আর সে ইউলিশিয়ার জামা কাপড় ঠিক করে তার উপর একটা নতুন বাটন লাগিয়ে দিয়েছে। এরপর কার্টও উঠে যায়। ইউলিশিয়া তাকে জামা কাপড় ঠিক করার জন্য থ্যাঙ্কস জানায়। এরপর ইউলিশিয়া কার্টকে বলে, তুমি রেডি হয়ে নাও, আর তারপর আমরা বের হচ্ছি। এই সপ্তাহের শেষ হওয়ার আগে আমাদের 10টা গোল্ড কয়েন আর্ন করতে হবে। কার্ট ইউলিশিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি মাইনিং এর জন্য ভালো জায়গা খুঁজছো? ইউলিশিয়া বলে, না, আমরা এখানেই আশেপাশে কোথাও থেকে মাইনিং শুরু করে দেব। কার্ট তাকে বলে, যদি আমরা এভাবে র্যান্ডমলি কোথাও মাইনিং শুরু করে দিই তাহলে কোনো এলিমেন্ট পাবো না।
এরপর আমরা দেখি কার্ট আশেপাশের এলাকা চেক করে আর সে একটা অনেক বড় পাথর থেকে একটা ক্রিস্টাল খুঁজে পায়। কার্ট বলে এত বড় ক্রিস্টালের জন্য আমরা প্রায় 3 গোল্ড কয়েন পেয়ে যাব। এই কথা শুনে ইউলিশিয়া অবাক হয়ে যায়। এরপর কার্ট সেই এলাকার সব পাথর চেক করে নেয় আর সে সেগুলোর মধ্যে থেকে অনেকগুলো ক্রিস্টাল পেয়ে যায়। তখন ইউলিশিয়া বলে আমাদের এগুলো বিক্রি করে দেওয়া উচিত, তাই না? কার্ট তাকে বলে না, এগুলো অনেক ছোট, তাই আমরা বেশি প্রাইস পাবো না। আমাদের এগুলোকে আগে ম্যাজিক ক্রিস্টাল বানাতে হবে। ইউলিশিয়া তাকে বলে কিন্তু কিংডমে তো 10 জনের থেকেও কম ম্যাজিক ক্রাফটম্যান আছে যারা ম্যাজিক ক্রিস্টাল বানাতে পারে। আর তার এই কথা শেষ হতে না হতে কার্ট একটা ক্রিস্টালকে ম্যাজিক ক্রিস্টাল বানিয়ে দেয়। এটা দেখে ইউলিশিয়া অনেক অবাক হয়ে যায় আর বলে সবচেয়ে লো লেভেলের ক্রিস্টাল বানাতেও প্রায় 1 ঘন্টা সময় লাগে, তুমি এটা কিভাবে করলে? কার্ট তাকে বলে আমি জানি না। এরপর আমরা দেখি ইউলিশিয়া সেই ক্রিস্টালগুলো বিক্রি করার জন্য চলে যায় আর কার্ট সেখানেই থেকে যায়। এরপর আমরা ইউলিশিয়াকে একজন মানুষের সামনে দেখি। সেই মানুষটা ইউলিশিয়াকে বলে এই ক্রিস্টালগুলো বিক্রি করার জন্য তোমার কাছে প্রপার ডকুমেন্ট আছে? ইউলিশিয়া না বলে। তখন সে বলে তোমার এই ক্রিস্টালগুলো নিয়ে রয়্যাল প্যালেসে যাওয়া উচিত। এরপর ইউলিশিয়া টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করে আর সেই সাথে আমাদের জানায় যে সে আগে রয়্যাল ফ্যামিলির আন্ডারে সার্ভ করত। এরপর আমরা দেখি টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করে ইউলিশিয়া একটা শপে আসে। শপের মালিক তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? ইউলিশিয়া বলে আমি এই ম্যাজিক ক্রিস্টালগুলো তোমাকে বিক্রি করার জন্য এসেছি। সেই মেয়েটা সেই ক্রিস্টালগুলো ধরে বলে এগুলো এত গ্লো করছে না আর এগুলোর জন্য তুমি প্রায় 10টা সিলভার কয়েন পেতে পারো। কিছুক্ষণ পর সেই মেয়েটা ইউলিশিয়াকে সবগুলো স্টোনের জন্য 500 গোল্ড কয়েন দিয়ে দেয়। এরপর মেয়েটা বলে আমার 2টো শর্ত আছে। প্রথমটা হলো তুমি এগুলো শুধু আমার শপে বিক্রি করতে পারবে, বাকি শপের মালিকেরা এগুলোর ভ্যালু বুঝবে না। আর দ্বিতীয়টা হলো আমাকে বলো এগুলো কে বানিয়েছে। ইউলিশিয়া বলে আমি এটা বলতে পারবো না। সে মেয়েটা জিজ্ঞাসা করে কেন পারবে না? যে এত পাওয়ারফুল ম্যাজিক ক্রিস্টালস বানাতে পারে তার তো সরাসরি রয়্যাল ফ্যামিলির আন্ডারে সার্ভ করা উচিত। ইউলিশিয়া বলে আমি তার পারমিশন ছাড়া তার ইনফরমেশন শেয়ার করতে পারবো না। সেই মেয়েটা ইউলিশিয়াকে বলে আমি চাইলে তোমাকে অর্ডার দিতে পারি। একজন রয়্যাল কোর্ট মেজের কাছে অনেক বেশি পাওয়ার থাকে আর আমরা একজন অনারারি কাউন্টের সমান। ইউলিশিয়া বলে তুমি ঠিকই বলছো, কিন্তু আমি এখন রয়্যাল ফ্যামিলির আন্ডারে সার্ভ করি না, তাই আমি তোমার অর্ডার মানতে বাধ্য নই। তখন আমরা দেখি সেই মেয়েটা রাজি হয়ে যায় আর ইউলিশিয়াকে বলে যে এগুলো বানিয়েছে তাকে জানিয়ে দাও যে আমরা তাকে রয়্যাল ম্যাজিক টেকনোলজি রিসার্চ ল্যাবের ডিরেক্টর বানাতে চাই আর সে হয়তো একজন অনারারি কাউন্টও হতে পারে। এরপর আমরা দেখি ইউলিশিয়া তার শপের বাইরে চলে আসে আর ভাবে সে আমাকে 500 গোল্ড কয়েন দিল আর সে কার্টকে একজন ডিরেক্টর আর একজন অনারারি কাউন্ট বানানোর কথা বলছিল। এখানে আসলে কি চলছে? এরপর ইউলিশিয়া হ্যালো হ্যালো ওয়ার্ক স্টেশনে ক্রিসেলের সামনে আসে আর জিজ্ঞাসা করে কার্ট আসলে কে। ক্রিসেল তাকে বলে আমরা তোমাকে এটা বলতে পারি না, আমাদের ক্লায়েন্টের ইনফরমেশন সিক্রেট রাখা আমাদের ডিউটি। তখন ইউলিশিয়া তাকে সেই পেন্ডেন্টটা দেখায় আর এরপর আমরা দেখি ক্রিসেল তাকে সবকিছু জানিয়ে দিয়েছে যে কার্ট ফ্লেমিং ড্রাগন ফ্যাং পার্টির মেম্বার ছিল। ক্রিসেল তাকে জানায় কার্টকে তার ক্যাসেল ওয়াল রিপেয়ার করার জব থেকে 3 দিনেই বের করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও তার পেমেন্ট 200 গোল্ড কয়েন। আর শোনা গেছে যে সে নর্দার্ন আর ওয়েস্টার্ন ওয়াল একাই পুরোটা রিপেয়ার করে দিয়েছে। এরপর ইউলিশিয়া ক্রিসেলকে 499 গোল্ড কয়েন দিয়ে বলে প্লিজ এগুলো কার্টের অ্যাকাউন্টে ডিপোজিট করে দাও। এটা দেখে ক্রিসেল অবাক হয়ে যায়। এরপর ইউলিশিয়া তাকে রয়্যাল ফ্যামিলির আন্ডারে সার্ভ করা একজন অ্যাডভেঞ্চারার হওয়ার সুবাদে অর্ডার দেয় তুমি কার্ট সম্পর্কে কাউকে কোনো ইনফরমেশন দিতে পারবে না। ক্রিসেল বলে ঠিক আছে। এরপর ইউলিশিয়া ফিরে আসে আর কার্ট সেখানে একটা পুরো বাড়ি বানিয়ে ফেলেছে। ইউলিশিয়া এটা দেখে অবাক হয়ে যায়। কার্ট তাকে বলে এই ধরনের বাড়ি বানানো আমাদের হোমটাউনে অনেক নর্মাল ব্যাপার। এই কথা শুনে ইউলিশিয়া ভাবে এটা তো একদম নর্মাল নয়। এরপর আমরা ফ্লেমিং ড্রাগন ফ্যাংকে একটা মনস্টারের সাথে লড়াই করতে দেখি। অনেকটা ইনজিউর্ড হওয়ার কারণে গোলনোভা তার ফায়ার অ্যাটাক ব্যবহার করতে পারছে না। সে মার্লেফিসকে তাকে হেল করতে বলে, কিন্তু তার পাওয়ারও কাজ করছে না। এরপর গোলনোভা পার্টির নতুন মেম্বারকে ফায়ার ম্যাজিক ব্যবহার করতে বলে, কিন্তু সে বলে তুমি বলেছিলে তুমি ফায়ার ম্যাজিক ব্যবহার করতে পারো, আমি না। এরপর তারা দুজন নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। এসব দেখে বান্ডানা ভাবে যে এই পার্টির তো খেল খতম। এরপরের সিনে আমরা দেখি ইউলিশিয়া কার্টকে ডিরেক্টর আর অনারি কাউন্ট হওয়ার ব্যাপারে বলে দিয়েছে। ইউলিশিয়া কার্টকে বলে যে তোমার ম্যাজিক ক্রিস্টাল গুলো চেক করেছে সে একজন রয়্যাল কোর্ট মেজ। কার্ট তাকে জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত যে সে তোমাকে ধোকা দিচ্ছে না? এরপর কার্ট তাকে বলে প্লিজ আমার পক্ষ থেকে তাকে না করে দাও। সে বলে আমি এমনিতে এখন তোমার জন্য কাজ করছি। এরপর কার্ট তাকে জিজ্ঞেস করে যে ম্যাজিক ক্রিস্টাল গুলো তুমি বিক্রি করেছো সেগুলো কি তোমার ট্যাক্স পে করার জন্য যথেষ্ট ছিল? তখন ইউলিশিয়া তাকে জানায় সেগুলো অনেক বেশি ছিল, কিন্তু সেগুলো আমি তৈরি করিনি, তাই আমি সেগুলোর পেমেন্ট নিইনি। ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে তোমার কি ঠিক মতো ঘুম হয়েছিল? কার্ট বলে আমি ঠিক আছি, আমি 6 ঘন্টা ভালো ঘুমিয়েছি।
এটা শুনে ইউলিশিয়া মনে মনে ভাবে যে যদি সে 6 ঘন্টা ঘুমিয়ে থাকে তাহলে সে ওই বাড়িটা কখন তৈরি করলো। এরপর ইউলিশিয়া হিসাব করতে শুরু করে তার কোন কাজে কত সময় লেগেছে। আর কার্ট মনে মনে ভাবে আমি কি বেশি ঘুমিয়ে ফেলেছি? যখন আমি ফ্লেমিং ড্রাগন ভেঙেছিলাম তখন তো আমি মাত্র 4 ঘন্টা ঘুমাতাম। এরপর সে ইউলিশিয়াকে বলে আমাকে মাফ করে দাও, যে সময়টা আমি বিশ্রাম নিয়েছি তার বদলে আমি একটু বেশি কাজ করে দেব। কিন্তু ইউলিশিয়া বুঝতে পারে না যে সে কি বলছে। এরপর তারা সেই জায়গায় এসে পৌঁছায় যেটা কার্ট খুঁজে বের করেছিল। ইউলিশিয়া বলে এটাকে তো তেমন স্পেশাল কিছু মনে হচ্ছে না। কার্ট তাকে বলে যে এখানে মাটির নিচে অবশ্যই আরো ডিপোজিট থাকবে, কিন্তু প্লিজ তুমি 50 মিটারের বেশি নিচে ডিগ করো না। এই বলে কার্ট সে অন্য জায়গায় খনন করতে চলে যায় যেখানে সে আগের দিন অনেক বড় একটা ক্রিস্টাল খুঁজে পেয়েছিল। এরপর আমরা দেখি ইউলিশিয়া সেখানে খনন করে অনেক বড় একটা টোয়াজ পায়। এটা দেখে সে খুব খুশি হয়। এরপর সে কার্টকে দেখাতে যায় আর ভাবে যে ও নিশ্চয়ই একটা পুরো টানেল বানিয়ে ফেলেছে। এরপর সে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে কার্ট খনন করছিল এবং সে সত্যি একটা অনেক বড় টানেল বানিয়ে ফেলেছে। ইউলিশিয়া সেই টানেল দেখে একদম অবাক হয়ে যায় আর ভাবে যে আমি যা ভেবেছিলাম এটা তার থেকে 3 গুণ বড়। এরপর আমরা দেখি কার্টও সেখানে আসে। তখন ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি কিছু পেয়েছো? সে বলে আমি কেবল কিছু ইউজলেস রক্স পেয়েছি। এরপর ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে আমরা কি এই সুন্দর দেখতে পাথরগুলো বিক্রি করতে পারি না? কার্ট বলে যে মিথ্রিলের চেয়েও মূল্যবান একটা জিনিস আছে। ইউলিশিয়া ভাবে মিথ্রিল পুরো পৃথিবীতে এত বেশি রেয়ার, তারপরেও সে এটা খুঁজছে। এরপর সে তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি আর কিসের জন্য খনন করছো? তখন কার্ট তাকে বলে অরিক্যালহাম। আর এটা শুনে ইউলিশিয়া বেশ অবাক হয়ে যায়। সে জানায় যে এটা তো একটা লেজেন্ডারি মেটাল যে গডরা ব্যবহার করতেন। ইউলিশিয়া তাকে বলে আমার মনে হয় না এই পাহাড়ের মধ্যে তুমি ওটা পাবে। তখন কার্ট তাকে জানায় যদি তুমি মাটির নিচে 7 কিলোমিটার পর্যন্ত খনন করো তাহলে তুমি ওটা সহজেই খুঁজে পাবে। তখন ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে তুমি 7 কিলোমিটার পর্যন্ত খনন করেছো আর আবার উপরেও চলে এসেছো, তাও মাত্র 8 ঘন্টায়। তখন কার্ট বলে ঠিক বলেছো। আর কার্ট ওই খনন করা জায়গাটা সেই 8 ঘন্টার মধ্যে আবার ভরেও দিয়েছিল। এটা শুনে ইউলিশিয়া ভাবে এসব দেখার পর আমাকে আর কোনো কিছু অবাক করতে পারবে না। এরপর ইউলিশিয়া টানেলের অন্যদিকে তাকায় আর দেখে কার্ট সেই পাহাড়ের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত একটা পুরো টানেল বানিয়ে দিয়েছে। এরপর আমরা দেখি তারা দুদিনে তাদের মাইনিং শেষ করে স্মাইলাতে ফিরে আসে। আর এখন সেই টানেলটি সিটি অফ স্মাইলাকে লর্ড টাইকান্সের শহরের সাথে কানেক্ট করে। সে জানায় ইউলিশিয়া ট্রাভেলিং মার্চেন্ট গিল্ডের সাথে জড়িত মানুষদের সেই টানেল দিয়ে যাওয়ার পারমিট দিয়েছে, কিন্তু তার জন্য তাদের মেইনটেনেন্স ফিস দিতে হবে আর সেখান থেকে আসা লাভ তার ট্যাক্সকে কভার করে দেবে। এরপর আমরা দেখি বান্ডানা কার্টকে পেছন থেকে ডাকে। এরপর সে তাকে জানায় সে এখন আর ফ্লেমিং ড্রাগন ফ্যাং এর মেম্বার নয়। এরপর আমরা আগের সিনটা দেখি যেখানে গোলনোভা একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। সেই খাবার তার একেবারেই পছন্দ হয় না। তখন সে সেখানে ঝগড়া করে টাকা না দিয়ে চলে যেতে থাকে। তখন তারা গার্ডদের ডাকে। বান্ডানা গোলনোভার কাছে যায়। তখন গোলনোভা তাকে বলে কার্টকে নিয়ে এসো আর তাকে খাবার বানাতে বলো, আর যদি সে না করে তাহলে তুমি তার সাথে যা ইচ্ছে তাই করতে পারো। তখন বান্ডানা তার টেলিপোর্টেশন ক্রিস্টাল দিয়ে সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে চলে যাবার পর সব গার্ড সেখানে গোলনোভাকে খুঁজতে থাকে। সে জানায় গোলনোভা এখন অ্যারেস্ট হতে চলেছে আর মার্লেফিসকে চার্চ থেকে বহিষ্কার করা হয়েছে কারণ সে তাদের সাহায্য করেনি। এরপর সে কার্টকে বলে আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। আমার পরিচিত একজন আছে যার কাছে লোকজনের অভাব আর শপে অনেক প্রবলেম হচ্ছে। সে কার্টকে বলে এই দেশে 15 জন অ্যাটেলিয়ার মাস্টার আছে আর তাদের মধ্যে একজনের তোমাকে দরকার। আর তুমি যদি তাদের কাছে যাও তাহলে তাদের অনেক সাহায্য হবে। অ্যাটেলিয়ার হলো এমন কিছু শপ যা মেডিসিন, ম্যাজিক, সোর্স, ম্যাজিক ডিভাইসেস তৈরি করে। আর অ্যাটেলিয়ারের প্রধান যার কাছে অফিসিয়াল পারমিশন থাকে তাকে অ্যাটেলিয়ার মাস্টার বলে। এরপর আমরা দেখি কার সেই শপে পৌঁছে যায় আর দরজার বেল বাজায়। এরপর একটি মেয়ে তাকে দরজা খুলে দেয়। সে বলে আমি তাদের অ্যাসিস্ট্যান্ট, আমার নাম মিশেল লালাকোটা। কার্ট তাকে বলে যে আমি বান্ডানার রেকমেন্ডেশনে এখানে সাহায্য করতে এসেছি। তখন সেই মেয়েটি কার্টকে ধরে তাদের কিচেনে নিয়ে যায় আর তাদের কিচেন থেকে অনেক বেশি দুর্গন্ধ আসছিল। সে তাকে বলে তোমাকে এই রান্নাঘরটি পরিষ্কার করতে হবে। আর এই বলে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। আমরা দেখি কার্ট 30 মিনিটের মধ্যে সেই রুমটি ক্লিন করে ফেলে। এরপর সে মিশেলকে খুঁজতে রুমের ভেতরে যেতে থাকে। সে একটি গেটের সামনে গিয়ে গেটের শব্দ করে আর জিজ্ঞেস করে তুমি কি আমাকে বলতে পারো মিশেল কোথায়? আর আমরা দেখি ভেতরে একটি মেয়ে আছে যে উপরে কিছু পড়েনি। কার্ট লজ্জা পেয়ে তাকে বলে আমার নাম কার্ট আর আমি আজ থেকে এখানে কাজ শুরু করেছি। সেই মেয়েটি তাকে জানায় লেডি ওফেলিয়া বেসমেন্টে আছে। এরপর সে সেই মেয়েটির পেটে সেই দাগ দেখে বলে এটা কি কার্স?
এরপর সে সেটা স্পর্শ করে ভাবে তার তো কোনো ব্যথাই লাগছে না, হয়তো কার্সের কারণে এখন সে কোনো ব্যথাই অনুভব করতে পারছে না, আর তার মনে হচ্ছে তার ইন্টারনাল অর্গানও বেশ ড্যামেজ হয়ে গেছে। এরপর আমরা দেখি সেই মেয়েটির খিদে পেয়েছে। তখন কার্ট তাকে বলে, আমি তোমার জন্য কিছু হালকা খাবার তৈরি করে দিচ্ছি। এরপর আমরা ইউলিশিয়াকে সেই রয়্যাল কোর্ট মেজের সামনে দেখি, আর সে ইউলিশিয়াকে বলে, মিথ্রিল আর এরিকেলকাম যা তুমি আমার কাছে এনেছো তার জন্য আমি তোমাকে 50,000 গোল্ড কয়েন দিতে পারি। এরপর ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে, মিমি তোমার কি মনে হয় যদি মানুষ তার ব্যাপারে জানতে পারে তাহলে কি হবে? তখন মিমি তাকে জানায়, যদি সে লাকি হয় তাহলে সে কিডন্যাপ হবে, আর যদি আনলাকি হয় তাহলে তাকে অ্যাসাসিনেট করা হবে। এরপর ইউলিশিয়া বলে, আমি তাকে আমার বডিগার্ড বানানোর প্ল্যান করছি, কিন্তু আমি তাকে এটা মেনে নিতে রাজি করব কি করে? সে তো তার অ্যাবিলিটিস সম্পর্কে কিছুই জানে না। এরপর আমরা দেখি যে কার্ট সেই মেয়েটির জন্য খাবার তৈরি করছিল, আর তখনই লেডি ওফেলিয়া আর তার অ্যাসিস্ট্যান্ট মিশেল সেখানে আসে। ওফেলিয়া খাবারটা দেখে, তখন কার্ট তাকে বলে, ওই রুমে সেই মেয়েটির খিদে পেয়েছিল, তাই আমি তার জন্য এই খাবারটা তৈরি করে দিয়েছি। এটা শুনে ওফেলিয়া বলে, তাহলে তুমি সেই মেয়েটির সাথে দেখা করেছো? এরপর বলে, তুমি এখন থেকে তার ব্যাপারে কাউকে কোনো কিছু বলতে পারবে না। তখন কার্ট বলে, ঠিক আছে। এরপর ওফেলিয়া তাকে বলে, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর এরপর তাকে সেই দিনের পেমেন্ট দিয়ে বলে, তুমি কি কালো এই সময় এখানে আসতে পারবে? তখন কার্ট বলে হ্যাঁ, আর এরপর তাদের থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এরপর ওফেলিয়া সে মেয়েটির কাছে খবর নিয়ে আসে। সে দেখে মেয়েটি ঠিকমতো কাপড়ই পরেনি, তাই সে তার কাপড় ঠিক করতে থাকে। তখন মেয়েটি বলে, এখনো আমি নিজে থেকে ঠিকমতো জামা কাপড় পরতে পারি না। ওফেলিয়া বলে, তোমার কাছে সব সময় কেউ না কেউ থাকতো যে তোমার দেখাশোনা করতো। এরপর সে মেয়েটির খিদে পায়। তখন ওফেলিয়া প্রথমে সেই খাবারটা চেক করতে যায় যে কোথাও এতে কোনো বিষ আছে কিনা, কিন্তু সেই মেয়েটি তাকে থামিয়ে বলে, আমার মন বলছে এটা একদম ঠিক আছে, আর এমনিতেও আমার বডি আগে থেকে সেই কার্সের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমাকে মারার জন্য বিষের দরকার নেই। তখন ওফেলিয়া মেনে নেয়, আর সেই মেয়েটি খাবারটা খেয়ে নেয়, কিন্তু খাবারটা খেয়ে সে চিৎকার করতে থাকে আর নিচে পড়ে যায়। ওফেলিয়া ভাবে যে খাবারে বিষ ছিল, তখন সে অ্যান্টিডোট নিতে যায়, কিন্তু সেই মেয়েটি তাকে থামিয়ে বলে, আমি একদম ঠিক আছি। আর আমরা দেখি সেই মেয়েটি একদম ঠিক হয়ে যায়, আর তার কার্সও চলে যায়। এটা দেখে ওফেলিয়া অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা একজন মানুষকে অন্য কারোর সাথে কথা বলতে শুনি। সে বলে, আমি এক্সপেক্ট করিনি তারা সেই কার্সটা ভাঙতে পারবে, আমি সেটা আবার করে দিচ্ছি। তখন অন্য মানুষটি বলে, তারা ওয়েট করবে না, তারা রাজকন্যা লিজালোটিকে তাড়াতাড়ি মেরে ফেলবে। এরপর ওফেলিয়া সে মেয়েটির সাথে মিমিকোর শপে এসে যায়, আর ইউলিশিয়াও সেখানে ছিল। তখন মিমি তাকে বলে, তুমি ইউলিশিয়ার উপর বিশ্বাস করতে পারো। ওফেলিয়া ইউলিশিয়াকে বলে, আমি অ্যাটেলিয়ার মাস্টার ওফেলিয়া। তখনই সেই মেয়েটি তাদের নিজের চেহারা দেখায়। তখন তাকে দেখে তারা দুজন তার সামনে ঝুঁকে যায়, আর ইউলিশিয়া অনেক শক হয়ে মনে মনে ভাবে, থার্ড প্রিন্সেস লেডি লিজালট এখানে কেন? মিমি লিজালটকে জিজ্ঞেস করে, আপনি তো অসুস্থ ছিলেন। তখন ওফেলিয়া তাকে জানায়, ওটা একটা কার্স ছিল, কেউ তাকে অ্যাসাসিনেট করতে চেয়েছিল। ওফেলিয়া তাদের জানায়, লেডি লিজালটে হলেন তাদের রাজকীয় ম্যাজেস্টি, আর তার স্ত্রী রাজকুমারী ফ্রাংসা, যিনি গুরুমাকু সাম্রাজ্যের ছিলেন তাদের একমাত্র সন্তান। লেডি লিজালটের উপস্থিতি এই দুই জাতির মধ্যে শান্তির প্রতীক। তখন ইউলিশিয়া বলে, তার মানে কেউ সেই শান্তিপূর্ণ সম্পর্ককে নষ্ট করতে চায়। এরপর মিমি তাদের জিজ্ঞেস করে, তোমরা আমার কাছে এই জন্য এসেছো যাতে তুমি জানতে পারো যে কে সেই কাজটি করেছে? মিমি তাদের বলে যে আমার লয়ালিটি হিজ ম্যাজেস্টি আর প্রিন্সেস ফ্রাংসার সাথে আছে, আর তাদের সাথে সাথে তাদের মেয়ের জন্যও আছে। এরপর মিমি তাদের জিজ্ঞেস করে যে আপনার কোর্স তো অনেক পাওয়ারফুল ছিল, আপনি সেটা ভাঙলেন কি করে? তখন লিজালোট তাকে বলে যে ওটা কার্ট নামের একজন মানুষ করেছে। তখন কার্টের নাম শুনে ইউলিশিয়া আর মিমি অনেক শক হয়ে যায়। লিজালোটে এর অভিশাপ ঠিক করার কথা শুনে ইউলিশিয়া বেশ অবাক হয়ে যায়। এরপর সে মিমিকে বলে, লেডি লিজালোটিকে মারার পেছনে যার হাত আছে সে নিশ্চয়ই এমন কোন কার্স ওজারের সাথে জড়িত যে রয়্যাল প্যালেসের ম্যাজিক প্রোটেকশন কেউ সহজেই ফাঁকি দিতে পারে। আমার মতে এমন 3 জন থাকতে পারে। প্রথম জন হলো রয়্যাল এক্সপেডিশনারি ফোর্সের ফার্স্ট জেনারেল সানা নোয়া রিস্টগাজ, দ্বিতীয় জন পোলন চার্চের বিশপ ক্রিস্টান মেনলফ, আর তৃতীয় জন হলো হিজ রয়্যাল ম্যাজেস্টির থার্ড প্রিন্স হিসাডোরা আরকামামা। অলিভিয়া বলে, এখন এই কালপ্রিটকে খুঁজে বের করা অনেক কঠিন, আমাদের একটা ট্র্যাপ বসানো দরকার। অলিভিয়া জানায় যে লিজালোটের এখন বয়স 15 হয়ে গেছে, সে এখন একজন অ্যাডাল্ট, তাই নিয়ম অনুযায়ী তাকে 1 বছরের জন্য প্যালেস ছেড়ে ট্রেনিং এর জন্য বাইরে যেতে হবে। আর এর জন্য আমরা এমন একটা অ্যাটেলিয়ার তৈরি করব যা আসলে বাস্তবে নেই, আর একজন নকল অ্যাটেলিয়ার মাস্টার সেটা চালাবে। লিজালোটে সেখানে নিরাপদে ট্রেনিং করবে, আর কালপ্রিট সেই অ্যাটেলিয়ার মাস্টার সম্পর্কে ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করবে। এরপর সে মিমিকে বলে, যদি সেই অ্যাটেলিয়ার মাস্টারের কোনো অস্তিত্বই না থাকে তাহলে ওরা কোনো ইনফরমেশনই পাবে না। অলিভিয়া আরো বলে,
কিন্তু আমাদের এই ফেক অ্যাটেলিয়ার মাস্টারের কোনো রিকগনিশন পেতে হলে তার কিছু অ্যাচিভমেন্টস থাকা চাই। এই কথা শুনে ইউলিশিয়া তাকে কার্টের বানানো ম্যাজিক ক্রিস্টালটা দেখায় আর জানায় যে এটা কার্ট বানিয়েছে। এটা শুনে অলিভিয়া খুব অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখি কার্ট অ্যাটেলিয়ার শপে যায়, কিন্তু সেটা বন্ধ। তখন মিশেল তাকে বলে, কালকে তুমি চলে যাওয়ার পর মাস্টার হঠাৎ করে কোথায় যেন চলে গেছে, তাই আজ তোমার কোনো কাজ নেই। এই কথা শুনে কার্ট বেশ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর ওর ক্ষুধাও লাগে, তাই সে একটি রেস্টুরেন্টে গিয়ে খেতে থাকে। সেখানে সে একটা পার্টিকে দেখে যারা নিজেদের মধ্যে ঝগড়া করছে, কারণ তাদের পোর্টারের শরীর খারাপ হওয়ায় তাদের লেটেস্ট কোয়েস্টটা কমপ্লিট করতে পারছে, আর তারা কোয়েস্ট ক্যান্সেলেশনের ফিটাও এফোর্ড করতে পারছে না। তাদের কাছে নতুন পোর্টার খুঁজে বের করারও সময় নেই। তখন কার্ট তাদের পোর্টার হওয়ার অফার দেয়। ওরা বলে যে এটা সহজ কাজ না, আমরা একটা আয়রন কলম হ্যান্ড করতে যাচ্ছি। এটার ওজন প্রায় 200 কেজি বেশি হয়। এটাকে তোলার জন্য তোমার সঠিক স্কিলস থাকা দরকার। কার্ট তখন বলে, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। এরপর সে তাদের পার্টির একজন মেম্বারকে প্রায় 150 কেজির ভারী আর্মার সহ তুলে দেখায়। এটা দেখে তারা কার্টকে নিজেদের পার্টিতে নিয়ে নেয়। এই ইয়েলো হেয়ারের ছেলেটির নাম কান্স, আর এই পার্টির যে লিডার তার নাম ডেনজো। সে একজন সামুরাইয়ু, আর তাদের পার্টিতে একজন মেয়েও আছে যার নাম সিনা, সে একজন রেঞ্জার। আর তাদের পার্টির নাম সাকুরা। কার্টও তাদের তার নাম জানায় এবং তাকে হায়ার করার জন্য ধন্যবাদ জানায়। এরপর তারা লোকেশনে পৌঁছে যায়। তখনই একটা স্লাইম কার্টের পায়ে আটকে যায়। কার্ট তখন জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর সে স্লাইমটাকে মারার জন্য একটা ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ভুল করে সে নিজেকে মেরে ফেলে। তখন সিনা তার হাত থেকে ছুরিটা নিয়ে স্লাইমটাকে মেরে ফেলে। এরপর তারা একটা কেভে চলে আসে। সিনা লুমনাস মস ছড়িয়ে পুরো জায়গাটা আলোকিত করে দেয় যাতে সবকিছু দেখা যায়। কার্ট সেখানে গবলিনের মল দেখে জিজ্ঞেস করে, এই কেভে কি গবলিনও আছে? তখন কান্স তাকে বলে, তুমি চিন্তা করো না, 1-2টা গবলিনকে আমরা সহজে হারাতে পারি, তবে ওরা যদি একসাথে চলে আসে তাহলে আমরা ওদের সামনে টিকতে পারবো না। সেক্ষেত্রে আমরা ফাইট করার আগেই পালিয়ে যাব। এরপর আমরা দেখি কেভটা আরো সামনে গিয়ে একটা রুইন্সে পরিণত হয়, আর তারা সবাই সেটার ভেতরে চলে যায়। তখন তাদের সামনে একটা গবলিন চলে আসে, কিন্তু তারা সেটাকে খুব সহজেই মেরে ফেলে। তবে মরার আগে সেই গবলিনটা ব্যাকআপ ডেকে নেয়। তারপর তারা অনেকগুলো গবলিনের চিৎকার শুনতে পায়, আর তারা যে দিক থেকে আসছিল সেই রাস্তা থেকেও তারা গবলিনদের চিৎকার শুনতে পায়। তারা দুই দিক থেকে গবলিনদের মাঝে আটকা পড়ে যায়। তখন কার্ট সেই রুইন্সে একটা সিক্রেট রুম দেখতে পায়। সে তাদের সবাইকে সেটার ভেতরে আসার জন্য বলে। সিনা তাড়াতাড়ি সেটার ভেতরে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। কার্ট তাকে বলে, তুমি এটা কি করছো? কেন্স আর ডানজো এখনো বাইরে আছে। তখন সিনা তাকে বলে, আমি জানি। তখন কান্স বাইরে থেকে চিৎকার করে তাকে বলে, তোমরা সামনের দিকে যাও। কার্ট তাকে বলে, যদি এমন হয় তাহলে আমি এখানেই থেকে ওদের সাথে ফাইট করব। এই কথা শুনে সিনা রেগে চিৎকার করে বলে, তুমি তো একটা স্লাইমকেও হারাতে পারো না। তখন কান্স বাইরে থেকে তাদের বলে, তোমরা ঝগড়া করো না। এরপর সে কার্টকে বলে, তুমি সিনার খেয়াল রেখো। তারপর আমরা দেখি কান্স আর ডানজো সেখানেই গবলিনদের সাথে ফাইট করার জন্য থেকে যায়। এরপর আমরা দেখি সিনা লুমনাস মস ছড়িয়ে পুরো রুমটা আলোকিত করে দেয়। সেখানে সে একটা আয়রন ড্রাগন গোলম দেখতে পায়। সেটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি ইউলিশিয়া আর লিজালোট কার্টের ইনের বাইরে চলে আসে। ইউলিশিয়া লিজালোটকে বলে, তোমাকে কার্টের কাছে তোমার প্রিন্সেস হওয়ার কথা লুকাতে হবে। লিজালোটে বলে, কার্টের জন্য আমি একজন একদম সাধারণ মেয়ে। এরপর তারা কার্টের রুমে চলে যায়, কিন্তু কার্ট সেখানে ছিল না। বাইরে থেকে বান্ডানা তাদের জানায় যে কার্ট অ্যাডভেঞ্চারিং পার্টি সাকুরার সাথে ইস্টার্ন নর্থ ইস্টের কেভসে গেছে। এই আওয়াজ শুনে ইউলিশিয়া বাইরে এসে দেখে বান্ডানা সেখানে নেই। তখন ইউলিশিয়া লিজালোটেকে সেখানে যাওয়ার কথা বলে এবং জানায় যে সম্প্রতি সেখানে কমব্যাট ট্রেনিং শেষ হয়েছে, তাই বেশ স্ট্রং চান্স আছে যে বেঁচে থাকা গবলিনরা পালিয়ে সেই এরিয়ায় চলে গেছে। ইউলিশিয়া লিজালোটেকে বলে, আমি কার্টকে খুঁজতে যাচ্ছি। তখন লিজালোটেও তার সাথে যাওয়ার জন্য জিদ করে এবং বলে, তুমি যাকে প্রোটেক্ট করবে তাকে আনপ্রোটেক্টেড অবস্থায় রেখে কিভাবে যেতে পারো, তাই আমিও তোমার সাথে যাব। এই কথা শুনে ইউলিশিয়া রাজি হয়ে যায় এবং তাকে তার সাথে আসতে দেয়। এরপর আমরা ইউলিশিয়া আর লিজালোটেকে কেভের মধ্যে দেখি। লিজালোটে কার্টের ফুটপ্রিন্টস দেখে সেগুলোকে ফলো করতে থাকে। একটা জায়গায় এসে কার্টের ফুটপ্রিন্টস শেষ হয়ে যায়। তখন লিজালোটে তার সেন্স অফ স্মেল এনহ্যান্স করে কার্টকে খুঁজে বের করতে থাকে। এরপর আমরা দেখি যে তারা রুইন্সে চলে এসেছে এবং সেখানে তারা ফাইট করার আওয়াজ শুনতে পায়। তখন লিজালোটে ইউলিশিয়ার ফিজিক্যাল অ্যাবিলিটি বুস্ট করে দেয়। এরপর ইউলিশিয়া গিয়ে কান্স আর ডানজোর সাথে গবলিনদের বিরুদ্ধে ফাইট করা শুরু করে। এরপর আমরা সেই রুমের ভেতরের সিনটা দেখি। সেখানে আয়রন ড্রাগন গোলমগুলো দেখে সিনা খুবই হতাশ হয়ে গিয়েছিল। সে কার্টের কাছে তাকে সেখানে আনার জন্য দুঃখ প্রকাশ করে এবং বলে, যদি আমরা সামনে যাওয়ার চেষ্টা করি তাহলে ওই আয়রন ড্রাগন গোলমগুলো আমাদের উপর অ্যাটাক করবে। কার্ট তখন তাকে বলে, তুমি কি বলছো? সবকিছু ঠিক আছে, আমি আগে ওদের ব্যবস্থা করছি।
এরপর আমরা দেখি কার্ট গিয়ে একটার পর একটা গন ডিসমেন্টাল করতে থাকে। সে তাদের অ্যাটাক থেকে বাঁচছিল এবং তাদের ড্যাগার ব্যবহার করে তাদের পার্টস গুলোকে আলাদা করে দিচ্ছিল। এটা দেখে সিনা বেশ অবাক হয়ে যায়। যখনই কার্ট এই গোলগুলোর মাইনিং শেষ করে তখনই আমরা দেখি ইউলিশিয়াও সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। তখন সিনা তাকে জানায় কার্ট ওই গোলগুলোকে মাইন করেছে, এই সবকিছু সে করেছে। ইউলিশিয়া কার্টকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? কার্ট তখন তাকে বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি আগে কান্স আর ডানজোকে হেল্প করো, ওরা সবাই গবলিনের সাথে ফাইট করছে। তখন ইউলিশিয়া কান্সকে জানায় সে তাদের বাঁচিয়ে দিয়েছে। ইউলিশিয়া তখন মনে মনে ভাবে সে এটা কিভাবে করতে পারলো, তার তো কোনো ওয়্যার লকিং অ্যাবিলিটিস নেই, সে কি রিয়েলি একটা অ্যাটেলিয়ার মাস্টার? তখন সে একটা গল্প মনে করে যেখানে একটা উইচারের র্যাঙ্ক অ্যাপটিটিউড ছিল আর সে একটা মাত্র সিকল ব্যবহার করে একটা ড্রাগনকে হারিয়ে দিয়েছিল। তখন সে ভাবে তাহলে কি ওই গল্পটা সত্যি ছিল? এরপর আমরা দেখি এই সবকিছু দেখে লিজালোটে কার্টের উপর বেশ ইমপ্রেসড হয়ে যায়। কান্স ইউলিশিয়াকে বলে আমরা এই এরিয়ার কমব্যাট ট্রেনিং সম্পর্কে কিছু শুনিনি, যদি শুনতাম তাহলে এখানে একদমই আসতাম না। এরপর কান্স আর ডানজো ইউলিশিয়াকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর আমরা দেখি ইউলিশিয়া কার্টকে জানায় একটা নতুন অ্যাটেলিয়ার তৈরি করা হচ্ছে আর আমি সেখানে তাদের পার্সোনাল হেড অ্যাডভেঞ্চারার হিসেবে কাজ করতে যাচ্ছি, তো তুমিও কি আমার সাথে সেখানে কাজ করবে? কার্ট তাকে বলে কিন্তু আমি তো এখন সাকুরার সাথে কাজ করছি। তখনই কান্স তাকে বলে তুমি আমাদের চিন্তা করো না, তোমার এই অফারটা অ্যাকসেপ্ট করা উচিত। তখন ইউলিশিয়া কান্সকে বলে এটা একটা নতুন অ্যাটেলিয়ার, তাই আমাদের লোকবলের অভাব আছে আর আমাদের কিছু অ্যাডভেঞ্চারার হায়ার করতে হবে, তো তুমিও কি সেখানে আমাদের সাথে কাজ করতে চাও? কান্স তার অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর ইউলিশিয়া কার্টকে বলে ফিরে যাওয়ার পর তোমার বাকি অ্যাপটিটিউড গুলোও টেস্ট করানো উচিত। কার্ট বলে ঠিক আছে। এরপর আমরা দেখি কার্ট হ্যালো ওয়ার্ক স্টেশনে চলে আসে, সেখানে মিমিকো থাকে। মিমিকো তাকে বলে আমি রয়্যাল কোর্ট মেজ আর আমি তোমার অ্যাপটিটিউড অ্যাসেস করার দায়িত্বে আছি। সে অ্যাসেসমেন্ট শুরু করে। তারপর আমরা কার্ট এবং পার্টি সাকুরাকে একসাথে পার্টি করতে দেখি। এরপর ইউলিশিয়া মিমিকোকে কার্টের রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মিমি তাকে জানায় আমি কার্টকে বলেছি ক্লিনিং, কুকিং আর মাইনিং এ সে বি র্যাঙ্কের এবং এছাড়া বাকি সবকিছুতে সে সি র্যাঙ্ক। আমাদের হ্যালো হ্যালো ওয়ার্ক স্টেশন জি থেকে ডাবল এস র্যাঙ্ক পর্যন্ত অ্যাপটিটিউড মেজার করতে পারে, যার মানে হলো তাদের অ্যাসেস করার অ্যাবিলিটির বাইরে যা হবে তা ট্রিপল এস র্যাঙ্ক হবে। কিন্তু যখন আমি কার্টের অ্যাপটিটিউড টেস্ট করেছি তখন সব ট্রিপল এস র্যাঙ্ক এসেছে আর তার ম্যাজিক পাওয়ার আমার থেকেও বেশি। এই কথা শুনে ইউলিশিয়া বলে আমি এতটাই এক্সপেক্ট করেছিলাম, আর এই রেজাল্টের মানে হলো সে আমাদের সিক্রেট অ্যাটেলিয়ার মাস্টার হতে পারে। এরপর আমরা দেখি ক্রিশাল তাদের কথা শুনতে পায়। তখন মিমিকো ইউলিশিয়াকে সে সব কথা তার সামনে আবার জোরে জোরে বলতে শুরু করে। সে বলে আমি কিছু শুনিনি এবং সে তার কান বন্ধ করে রাখে। এরপর আমরা দেখি কার্ট, ইউলিশিয়া, লিজালোতে আর অ্যাডভেঞ্চার সাকুরা একটা ক্যারেজে করে নতুন অ্যাটেলিয়ারের দিকে যাচ্ছে। ইউলিশিয়া বলে তারা যে ফ্রন্টিয়ার টাউনের দিকে যাচ্ছে সেটা আগে একটা মিলিটারি বেস ছিল। এটা ডেমন্সদের ল্যান্ডের বর্ডারে অবস্থিত ছিল। সেখানে এখনো কোনো ভাইসকে অ্যাপয়েন্ট করা হয়নি, তবে এটা একটা গুরুত্বপূর্ণ শহর যা অনেক নেশনের অ্যালায়েন্সের থেকে সাহায্য পায়। আর সাকুরা ওই গুরুত্বপূর্ণ শহরের নতুন অ্যাটেলিয়ারের কাজে বেশ খুশি, কিন্তু সিনা তাদের উপর সন্দেহ করছিল। তার মনে হচ্ছিল তাদের নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। এরপর তারা ওই শহরে পৌঁছায়। তারপর ইউলিশিয়া তাদের একটা বেশ বড় খালি জায়গা দেখিয়ে বলে এটাই হবে আমাদের নতুন বেস, কিন্তু সেখানে কিছুই ছিল না। সে তাদের বলে অ্যাটেলিয়ারটা বানানো পর্যন্ত আমরা একটা ইনে অপেক্ষা করব। এরপর সে কার্টকে জিজ্ঞেস করে তুমি কি একাই এই অ্যাটেলিয়ারটা বানাতে পারবে? কার্ট তখন বলে একদিনে এটা বানানো বেশ কঠিন হবে, তবে আমি 3 দিনের মধ্যে এটা বানিয়ে দিতে পারবো। এটা শুনে সাকুরা বেশ অবাক হয়ে যায়। ইউলিশিয়া তাকে বলে তুমি এটাকে আরাম করে শেষ করো, যদি তোমার আরো কিছু ম্যাটেরিয়ালস দরকার হয় তাহলে আমাকে জানিও। তখন সে তাকে একটা লিস্ট বানিয়ে দেয় যেখানে সে অ্যামেথিস্ট, স্যাফায়ার আর গ্রিফন ফেদার আনার জন্য বলে। ইউলিশিয়া 2 দিনের মধ্যে সেগুলো আনার কথা বলে আর বাকি সবাইকে ইনে নিয়ে যেতে শুরু করে। এরপর সে তাকে ভালোভাবে রেস্ট নিতে আর খেতে ইনে ফিরে আসার জন্য বলে। তখন কার্ট বলে ঠিক আছে, আমি সকালে আর রাতে আসব। তখন লিজালোটে তাকে বলে তোমার লাঞ্চটাও ঠিক করে খাওয়া উচিত। কার্ট তাকে ওকে বলে দেয় আর বাকি সবাই ইনে চলে আসে। ইউলিশিয়া তাদের সবাইকে তাদের সামনে রাখে। তখন সিনা বলে তুমি তাদের ওই কেভের ঘটনাটা বলতে যাচ্ছ, তাই না? এরপর সে কান্স আর ডানজোকে জানায় কার্ট একা ওই আয়রন ড্রাগন গোলেমগুলোকে হারিয়েছে আর সে এটাকে মাইনিং বলেছিল। এটা শুনে তারা দুজন বেশ অবাক হয়ে যায়। সিনা ইউলিশিয়াকে জিজ্ঞেস করে কার্ট আসলে কে আর তোমরা দুজনই বা কারা? তখন ইউলিশিয়া তাকে জানায় সে একজন অ্যাডভেঞ্চারার যে আগে রয়্যাল ফ্যামিলির জন্য কাজ করত। এরপর লিজালোটে নিজের পরিচয় দেয় আর জানায় সে ওই কিংডমের 3rd প্রিন্সেস। এটা শুনে তাদের 3 জনের মাথা ঘুরে যায়। সে তাদের বলে
সে তার পরিচয়টা লুকিয়ে রাখছে আর তাদেরকেও তাকে স্বাভাবিকভাবে ট্রিট করতে বলে। এরপর ইউলিশিয়া তাদের কার্টের ব্যাপারে জানাতে থাকে আর বলে, আমরা নিজেই জানি না সে আসলে কে। আমরা যেটা জানি তা হলো কমব্যাটে কার্টের অ্যাপটিটিউড জি র্যাঙ্ক, কিন্তু এছাড়া বাকি সবকিছুতে সে ট্রিপল এস র্যাঙ্কের। আর কার্ট এই ব্যাপারে কিছুই জানে না। আমরা তাকে বলেছি সে সি আর বি র্যাঙ্কের। এটা শুনে সিনা চিৎকার করে বলে, তোমরা তাকে এভাবে ঠকাচ্ছ কেন? তোমরা কি তাকে এসব সরাসরি বলতে পারো না? ইউলিশিয়া বলে, যদি আমরা তাকে বলেও দিই তাহলে সে এটা বিশ্বাস করবে না। কিন্তু সিনা তার কথা মানে না আর চিৎকার করে বলে, তোমরা দুজনেই তাকে ভুলভাবে ব্যবহার করছো। আর সিনা বেশ মন খারাপ করে। তখন কান্স তাকে শান্ত করে আর ডানজো তাদের কন্টিনিউ করতে বলে। লিজালোটে তাদের জানায় সে আমার উপর থাকা কার্সটা ভেঙে দিয়েছে। ইউলিশিয়া তাদের জানায় লিজালোটের জীবন বিপদে আর নিজের শত্রুকে খুঁজে বের করার জন্যই আমরা নতুন অ্যাটেলিয়ারের জন্য এই ফ্রন্টিয়ার টাউনকে বেছে নিয়েছি। আর কার্ট এই ব্যাপারেও কিছু জানে না। তারপর তারা দুজন তাদের কার্টকে রক্ষা করতে আর এই সব কথা সিক্রেট রাখার জন্য অনুরোধ করে। তখন কান্স আর ডানজো কার্টকে আর তার সঙ্গে লিজালোটিকে রক্ষা করার জন্য রাজি হয়ে যায়। তখন সিনা তাদের বলে, কিন্তু আমাদের তো মাত্র কয়েকদিন হয়েছে তার সঙ্গে দেখা হওয়ার। ইউলিশিয়া তাকে বলে, আমি বুঝতে পারছি, কারণ আমারও তার সঙ্গে মাত্র 6 দিনই হয়েছে দেখা হওয়ার। এরপর সিনা তার থেকে ভাবার জন্য একটু সময় চেয়ে বাইরে চলে যায়। এরপর সে কার্টের কাছে যায় আর কার্ট ওখানে ঘোরাঘুরি করে অ্যাটেলিয়ারের ভিত্তিটা তৈরি করে দিয়েছে। তাকে দেখে সিনা বেশ অবাক হয়। সে কার্টকে জিজ্ঞেস করে, তুমি কি এসব ঘোরাঘুরি করেছো? তখন কার্ট বলে, হ্যাঁ, আমি তো বি র্যাঙ্ক মাইনার। তখন সে মনে মনে ভাবে, বি র্যাঙ্ক মাইনাররাও এটা করতে পারে না। সে তাকে বলে, তুমি সত্যি অনেক অবিশ্বাস্য। তখন কার্ট বলে, কিন্তু আমার নিজের শহরে একদিনে অনেকগুলো বাড়ি বানানো বেশ সাধারণ একটা ব্যাপার। তখন সে আবার অবাক হয়ে যায় আর ভাবে, এটা তো একেবারে সাধারণ না। এরপর সে কার্টকে জিজ্ঞেস করে, তোমার কি খারাপ লাগছে না যে এত কাজ তোমাকে একা করতে হচ্ছে? তখন কার্ট বলে, এরকম কিছু না, আর আমার তো এটা করতে ভালো লাগে। আমার আগের পার্টি আমাকে অকেজো বলে বের করে দিয়েছিল, কিন্তু আমি এখন খুশি যে আমার মতো কেউ কারো কাজে আসতে পারে। তখন সিনা ব্যাপারটা বুঝতে পারে আর খুশি হয়ে তাকে বলে, আমি বুঝতে পেরেছি আর আমরাও তোমার বন্ধু হয়ে গিয়েছি। এর পরের দৃশ্যে আমরা ডানজোকে দেখি আর তার পেছনে বান্দানা ডানজোকে বলে, আমি তার ডিটেলস পেয়েছি, 1000 ফেসেস, যার আসল নাম বিবিনোকো। সে ভিলেনদের থেকে কোয়েস্ট গ্রহণ করে, অ্যাডভেঞ্চার পার্টির মধ্যে ঢুকে তাদের ধ্বংস করে দেয়। আর সে তার সর্বশেষ কোয়েস্টটা গ্রহণ করেছে সাকুরাকে ধ্বংস করার জন্য। সে বাকি সব ডিটেলস একটা পেপারে লিখে ডানজোকে দিয়ে দেয় আর ডানজো তাকে তার পেমেন্ট দিয়ে দেয়। এরপর বান্ডানা ওখান থেকে চলে যায়। এরপর আমরা বিবিনোকে একটা বারে দেখি। সে নিজে নিজে কথা বলতে থাকে, আমি আশা করিনি যে সাকুরার সদস্যরা বেঁচে যাবে, কিন্তু এখন আমি শুনেছি যে তারা একটা নতুন অ্যাটেলিয়ারে চাকরি পেয়েছে যার সঙ্গে থার্ড প্রিন্সেসের সম্পর্ক আছে। যদি আমি তাদের ধ্বংস করে দিই তাহলে ঠিক তখনই ডানজো বলে, হঠাৎ করে বড়লোক হওয়া বেশ ভালো প্ল্যান। তখন বিবিনোকে তাকে না দেখে বলে, ঠিক বলেছিস। আর বলে, আমি এরকম অনেক ক্লায়েন্টকে জানি যারা থার্ড প্রিন্সেসের নাম খারাপ করতে চায়। তখন তার খেয়াল আসে আর সে পেছনে ফিরে তাকায়। সে ডানজোকে দেখে ভয় পেয়ে যায়। তাকে দেখে বিবিনোকে বাইরে দৌড়ে পালাতে থাকে আর দৌড়াতে দৌড়াতে তার পা একটা তারে আটকে যায় আর সে পড়ে যায়। এর মধ্যে ডানজো তার কাছে চলে আসে। তখন সে ডানজোর কাছে দুঃখ প্রকাশ করতে থাকে আর বলে, আমরা তো বন্ধু। কিন্তু ডানজো নিজের তলোয়ারটা তার গলায় রাখে আর বলে, আমি তোমাকে বন্ধু ভাবি না, আর যদি তুমি আমার ফ্রেন্ডসদের পিছে লাগো তাহলে আমি তোমাকে কেটে রেখে দেব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর আমরা দেখি পান্ডানা তাকে দেখছিল। সে মনে মনে বলে, আমি চেয়েছিলাম যে সে তার টার্গেটটাকে পুরোপুরি শেষ করুক, কারণ এটা ভবিষ্যতে তাদের জন্য সমস্যা হতে পারে। আর এটা বলে সে বিবিনোকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখন দুজন এসে তাকে ধরে নিয়ে যায়। বান্দানা তাদের দেখে ভাবে, ওরা তো মেমিকোর ইন্টেলিজেন্স ইউনিট ফ্যান্টমের লোক। এরপর সে একটা কাকের থেকে বার্তা পায় আর সে বলে, বেচারি মার্লেফিস, আমার তার জন্য খারাপ লাগছে, কিন্তু মাস্টার আমাকে ওই মহিলাকে একা ছেড়ে দিতে বলেছেন। এরপর সে তার পরের গন্তব্য অর্থাৎ কার্টের শহরে যাওয়ার জন্য বের হয়ে যায়। এরপর আমরা একটা জায়গায় মার্লেফিসকে একটা ম্যাজিক সার্কেলের মধ্যে দেখি। এর পরের দৃশ্যে আমরা দেখি কার্ট একটা বেশ বড় ক্যাসেল বানিয়ে ফেলেছে আর সেটা দেখে কান্স বলে, এটা তো বেশ বিলাসবহুল। এরপর লিজালোটে বলে, আজ থেকে এটা আমার আর স্যার কার্টের ভালোবাসার বাসা। তখন ইউলিশিয়া বলে, না, এটা অ্যাটেলিয়ার। এরপর কার্ট তাদের ভেতরে নিয়ে যায় আর প্রথমে প্রবেশদ্বারটা দেখায় আর সেটা দেখে তারা সবাই বলে, এটা তো বেশ দামি লাগছে। এরপর সে তাদের জানায় এতে 2টো বেসমেন্ট ফ্লোর আছে। তখন তারা বলে, এগুলো তো বেশ বড়। আর এরপর সে তাদের একটা ডিভাইস দেখিয়ে বলে,
মেনশনের পানি এখান থেকে তৈরি হবে। ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে এই ডিভাইসটা কি। তখন কার্ট তাদের জানায় সে সেফায়ারকে ম্যাজিক ক্রিস্টাল বানিয়ে সেগুলো দিয়ে পানি তৈরি করার জন্য একটা পারপেচুয়াল মোশন ইঞ্জিন বানিয়েছে। আর সে কোয়ার্টজ দিয়ে ম্যাজিক ক্রিস্টাল বানিয়ে সেগুলো সে আলোর জন্য ব্যবহার করছে। তাদের ম্যাজিক পাওয়ার অ্যামেথিস্টে জমা থাকে, তাই যদি তুমি তাদের খোলাও ছেড়ে দাও তাহলেও তারা প্রায় 1 বছর পর্যন্ত চলতে থাকবে। এরপর সে তাদের ব্যক্তিগত ঘরগুলো দেখায় আর জানায় সে গ্রিফন ফেদার ব্যবহার করে এই বিছানাগুলো বানিয়েছে। এরপর সে তাদের অ্যাটিলিয়ারের মাস্টারের ঘরটা দেখায় আর জিজ্ঞেস করে আমরা তার সঙ্গে কখন দেখা করতে পারবো। তখন ইউলিশিয়া তাকে বলে এখন তো তিনি ব্যস্ত, তাই তার আসতে আরো একটু সময় লাগবে। তখন সে তাকে তার ঘরটা দেখাতে বলে। তখন কার্ট বলে আমি তো শুধু ছোটখাটো কাজ করি, তাই আমি কিচেনের একটা ছোট ব্রেক এরিয়াতে ঘুমিয়ে পড়বো। তখন তারা সবাই চিৎকার করে তাকে বলে তুমি এটা করতে পারো না। তারা তাকে অ্যাটেলিয়ার মাস্টারের ঘর ব্যবহার করার জন্য রাজি করাতে থাকে, কিন্তু সে রাজি হচ্ছিল না। এরপর তারা তাকে একজন কেয়ারটেকার হিসেবে সেখানে ঘুমানোর জন্য রাজি করিয়ে নেয়। আর ইউলিশিয়া আমাদের জানায় তাকে রাজি করাতে আমাদের 2 ঘন্টা লেগে গিয়েছিল। এরপর ইউলিশিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি ম্যানশনের উপর কার্স থেকে বাঁচানোর জন্য ব্যারিয়ার লাগাতে পারবে। সে বলে এটা আমার জন্য একটু কঠিন হবে। তখন ইউলিশিয়া ভাবে আমাকে মিমিকুর দেওয়া কার্স থেকে বাঁচানোর ট্যালিসম্যানগুলো ব্যবহার করতে হবে। আর আমরা দেখি সে সেগুলো লাগাচ্ছে। এরপর সে লিজালোটের ঘরের বাইরেও সেটা লাগিয়ে দেয়। তখন সে বাইরে বেরিয়ে এসে বলে স্যার কার্ট আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ইউলিশিয়া জিজ্ঞেস করে কেন। তখন সে বলে আমার বিছানায় আসার জন্য। তখন ইউলিশিয়া চিৎকার করে তাকে বলে আরে তুমি এরকম কথা কোথায় শিখলে। লিজালোটে তাকে বলে তুমি এত রাতে এত জোরে কেন কথা বলছো, তুমি কি সবাইকে জাগিয়ে দিতে চাও, আর তোমার কি জেলাস হচ্ছে। তখন ইউলিশিয়া বলে এসব তুমি কি বলছো। এরপর সে তাকে বলে কার্ট বেশ নিষ্পাপ আর সরল, তাই তুমি তোমার সীমা মেনে চলো। এরপর আমরা পরের দিনের সকালের সিন দেখি, যেখানে কার্ট রান্না করছিল। তখন লিজালোটেও সেখানে চলে আসে আর সে একটা অ্যাপ্রন পরেছিল। তখন ইউলিশিয়া তাকে বলে তুমি এরকম ছোট পোশাক কিভাবে পরতে পারো। তখন কার্ট বলে আমারও এটা একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু লিজালোটে আমাকে বলল এটা তার বাড়িতে বেশ সাধারণ। তখন সিনাও সেখানে চলে আসে আর সে বলে আমি তাজা পাউরুটির বেশ ভালো গন্ধ পাচ্ছি। তখন কার্ট বলে আমি একটা ওভেনও বানিয়েছি যাতে আমি সবার জন্য প্রতিদিন তাজা পাউরুটি বানাতে পারি। এরপর সে তাদের চা আর কফির জন্য জিজ্ঞেস করতে শুরু করে। এইসব দেখে ইউলিশিয়া ভাবে আমি এখন তাকে আমার হবি বানাতে চাই। এরপর আমরা তাদের খাওয়া দাওয়া করতে দেখি আর তাদের কার্টের বানানো খাবারটা বেশ ভালো লাগে। এরপর ইউলিশিয়া তাদের জিজ্ঞেস করে কার্ট কোথায়। তখন লিজালোটে তাদের জানায় সে একটু পরিষ্কার করার জন্য গিয়েছে। সে বলেছিল কেউ ম্যানশনের সব জায়গা নোংরা করে দিয়েছে। এটা শুনে ইউলিশিয়া দৌড়ে তার দিকে যায় আর ভাবে সে কি ওই কার্সের ট্যালিসম্যানগুলোর কথা বলছিল, কিন্তু মিমিকো তো বলেছিল একবার লাগানোর পর সেগুলো কখনো মুছে ফেলা যায় না। এরপর আমরা দেখি ইউলিশিয়া কার্টের কাছে চলে আসে আর দেখতে দেখতে কার্ট ওই ট্যালিসম্যানগুলো মুছে দেয়। এটা দেখে ইউলিশিয়া বেশ মন খারাপ করে। এরপর ইউলিশিয়া ভাবে আমি লিজালোটের জীবন বিপদে থাকার কথাটা বাইরে আসা থেকে তো বাঁচিয়েছি, কিন্তু আমার কাছে আর বেশি তালিসমান নেই আর মিমিকোর এখানে আসতে কিছুদিন লেগে যাবে। আমি কি ততদিন পর্যন্ত লিজালোটাকে রক্ষা করতে পারবো। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি পলেন চার্চের বিশপ ট্রিস্টান মারলেফিসকে চার্চ থেকে বের করে দিচ্ছেন, কারণ মারলেফিসের দল ফ্লেমিং ড্রাগন ফ্যাং অনেক ভায়োলেন্ট হয়ে উঠেছে আর সেটার লিডার একজন ওয়ান্টেড। তখন মারলেফিস ট্রিস্টানকে বলে কিন্তু এইসবের মধ্যে তো আমার কোনো দোষ নেই। এটা ঠিক, আমি একবার রয়্যাল ক্যাপিটালের একটা রেস্টুরেন্টে আমার লাইটনিং ম্যাজিক ইউজ করেছিলাম, কিন্তু সেটা ছিল ওই খারাপ খাবার সার্ভ করার পানিশমেন্ট। ট্রিস্টান তাকে বলে তোমার খারাপ রেপুটেশনের জন্য পলেন চার্চের রেপুটেশনের উপর খারাপ ইফেক্ট পড়বে। তখন ট্রিস্টান বলে কিন্তু এটাও ঠিক, পলেন চার্চ তোমার ম্যাজিকের ক্যাপাবিলিটিকে অ্যাকনলেজ করে, তাই তুমি যদি আমাদের একটা কাজ করে দাও তাহলে আমরা তোমার সব খারাপ কাজ ক্ষমা করে দেব আর তোমাকে প্রিস্টের র্যাঙ্ক দিয়ে দেব। এরপর সে একটা গ্লাসে ওয়াইন ঢেলে মারলেফিসকে বলে এই ওয়াইন পলেন এম্পায়ারের এনিমি গুরুমাকো থেকে এসেছে। এরপর ট্রিস্টান ওই ওয়াইন মারলেফিসকে খেতে দেয়। মারলেফিস সেটা খেয়ে নেয় আর বলে আপনি আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করাতে পারেন। তখন ট্রিস্টান তাকে বলে আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি থার্ড প্রিন্সেস লিজালোটেকে অ্যাসাসিনেট করতে আমাদের হেল্প করবে। এটা শুনে মারলেফিস বেশ শকড হয়ে যায়। এরপর তার পেটে একটা কার্স চলে আসে। ট্রিস্টান তাকে জানায় তুমি যে ওয়াইনটা খেয়েছো সেটাকে কার্স দিয়ে পয়জন করা হয়েছিল আর এই কারণে তুমি পানি ছাড়া অন্য কিছু খেতে পারবে না আর 1 মাসের মধ্যে স্টার্ভিং হয়ে মারা যাবে। এটা একটা ট্রায়াল, তুমি না খেয়ে মারা যাওয়ার আগে যদি ওই প্রিন্সেসকে মেরে দাও তাহলে তুমি কার্স থেকে ফ্রি হয়ে যাবে।
তখন মার্লেফিস তাকে বলে, আমি আমার জীবন আপনার হাতে সঁপে দিচ্ছি, হয় থার্ড প্রিন্সেস বাঁচবে নয়তো আমি। আর মার্লেফিস এটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আমরা মার্লেফিসকে ওই ম্যাজিক সার্কেলে দেখি। তখনই সেখানে একটা ডিমন হাসতে থাকে। মার্লেফিস সেটা দেখে বলে, এটা তো ডিমন লর্ড। পরের সিনে আমরা দেখি ব্যারিয়ারগুলো ভেঙে যাওয়ার পরও লিজেলটের বাড়িতে কোনো চেঞ্জ হচ্ছিল না। তখন ইউলিশিয়া ভাবে, আমাদের এনিমিরা কি এখনো জানতে পারেনি যে আমরা কোথায় আছি, নাকি কাঠের বানানো খাবার কার্সগুলোকে আগে নিউট্রালাইজ করে দিয়েছে। মেমিকো তো সিটিতে চলে এসেছে আর তার ম্যাজিক্যাল ওয়েব ছড়িয়ে দিয়েছে, তাই আমাদের এনিমিরা যদি কিছু ট্রাই করে তাহলে আমরা সাথে সাথে সেটা জানতে পারবো। এটা বলে সে কাঠের বানানো কেকটা খায় আর তার সেটা খুবই ভালো লাগে। এরপর আমরা দেখি লিজেলটে কার্টকে জিজ্ঞেস করে, এই কেকটার টেক্সচার নর্মালের থেকে একটু আলাদা। কার্ট বলে, কারণ আজ আমি রাইস ফ্লাওয়ার দিয়ে কেক বানানোর ট্রাই করেছি। লিজেলটে বলে, তোমার রাইস দিয়ে বানানো সব ডিশই খুব টেস্টি হয়, আর তুমি আগে যে রাইস পরিজ বানিয়েছিলে সেটাও খুব ভালো ছিল। যদি আমরা আবার কার্সে আক্রান্ত হই তাহলে কি তুমি আবার সেটা বানিয়ে দেবে? কার্ট বলে, এটা শুনে আমার ভালো লাগলো, কিন্তু তোমার কার্স নিয়ে চিন্তা করার দরকার নেই। তখন ইউলিশিয়া বলে, তুমি এমন কথা কেন বলছো? তুমি তো বলেছিলে কার্স থেকে বাঁচানোর ব্যারিয়ার তুমি বানাতে পারো না। কার্ট বলে, ঠিক বলেছো, আমি কার্স থেকে বাঁচানোর ব্যারিয়ার বানাতে পারি না, কিন্তু। আর তখনই আমরা অন্য একটা সিন দেখি। সেখানে আমরা একজন লোককে একজন কার্স ইউজারের সাথে দেখি। ওই লোকটা কার্স ইউজারকে বলে, একই ভুল আবার করো না। তখন কার্স ইউজারটা বলে, ওইটা বানাতে আমার অনেক টাইম লেগেছিল, কিন্তু এবার আমি থার্ড প্রিন্সেসকে কার্স করেই ছাড়বো। এটা বলে সে থার্ড প্রিন্সেসকে কার্স করার চেষ্টা করে। আর আমরা দেখি মেমিকোর ম্যাজিক ওয়েবের জন্য এটা ওরা ডিটেক্ট করে ফেলে। এরপর আমরা আগের সিনে ফিরে আসি, যেখানে কার্ট ইউলিশিয়াকে বলে, এই পুরো মেনশনটাই একটা ব্যারিয়ার যেটা কার্সকে রিফ্লেক্ট করে দেয়, তাই আমি এর ভিতরে আরেকটা ব্যারিয়ার বানাতে পারবো না। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। কার্ট তাদের বলে, কিন্তু আমি এই স্পেলটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, এখন কার্সগুলো উল্টো তাদের উপরেই অ্যাটাক করবে আর তারা গ্লো করতে শুরু করবে। তখন আমরা দেখি ইউলিশিয়া এই সব কথা মেমিকোকে বলার জন্য সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কার্ট লিজেলটকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে টাউনে শপিং করতে যাবে? তুমি এখানে আসার পর থেকে বাইরে একদমই বের হওনি। কিন্তু লিজেলটে কার্টকে রিফিউজ করে দেয়। এরপর আমরা ওই টাউনের ওয়ালের উপরে দুজন লোককে দেখি। ওদের মধ্যে একজন অন্যজনকে বলে, জেনারেল অলরেড, এই ফগ তো বেড়েই চলেছে। জেনারিক তাকে জিজ্ঞেস করে, এটা কি মনস্টার অ্যাটাক হতে পারে? জেনারিক বলে, ক্যাসেলের ওয়ালস রিপেয়ার করার ডিসিশনটা ভালো আইডিয়া ছিল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই কাজটা করিয়েছিলে। অলরেড বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কারণ এই সিটিটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বুঝতে পারি অলরেড সেই লোকটি ছিল যিনি কার্টকে ওয়াল রিপেয়ারের জন্য হায়ার করেছিল। এটি সেই ওয়াল ছিল যেটা কার্ট ঠিক করেছিল। এরপর আমরা ওই কার্স ইউজারকে দেখি, আর সে গ্লো করছিল। তাকে দেখে মেমিকো বলে, ফ্যান্টমের খুঁজে বের করার আগে ও এরকমই গ্লো করছিল। অলিভিয়া বলে, যখন ওর সঙ্গীরা বুঝতে পারে এই লাইটের কারণে এদেরকে সহজেই ধরা যেতে পারে, তখন তারা একে মেরে ফেলে। আর সে মারা যাওয়ার পরও এভাবে গ্লো করছিল। তখন অলিভিয়া বলে, কার্ট তাহলে অনেক পাওয়ারফুল কার্স রিফ্লেক্টর বানিয়ে ফেলেছে। যদি ও আমাদের সাথে কাজ করে তাহলে আমরা এটা একদিনের মধ্যে সলভ করতে পারবো। তখন ইউলিশিয়া তাকে বলে, তুমি ওকে এসবের মধ্যে আর বেশি ইনভলভ করো না, আমি ওকে আর বিপদের মধ্যে ফেলতে চাই না। এটা দেখে মেমিকো বলে, ডোন্ট ওয়ারি, বাকি ইনভেস্টিগেশন আমি নিজে করে নেব। এরপর আমরা দেখি তারা কথা বলছে, কিন্তু তখনই তারা একটা ওয়ার্নিং সাউন্ড শুনতে পায়। আর আমরা জানতে পারি ওই সিটিতে মনস্টার্স অ্যাটাক করেছে। অলরেড ম্যাজিশিয়ানদের সেখানে লাইট করার জন্য বলে। আর এরপর আমরা সেখানে অনেক স্কেলেটনসকে দেখতে পাই। মেমিকো ইউলিশিয়া আর অলিভিয়াকে বলে, বাইরে কয়েক হাজারের বেশি স্কেলেটনস সিটির দিকে এগিয়ে আসছে। এরপর আমরা দেখি অলরেড ফার্স্ট প্লাটুনকে ওই এরিয়াটাকে ডিফেন্ড করার জন্য রেডি করে, আর সে জেনারিককে সব সিটিজেনদের ইভ্যাকুয়েট করতে বলে। তখন জেনারিক তাকে বলে, আমি তোমার সাথে ফাইট করব। যদি আমরা আমাদের সব সোলজারকে এই জায়গায় রাখি তাহলে আমরা ওদেরকে হারাতে পারবো। এটা শুনে অলরেড রেগে যায় আর তাকে বলে, তুমি কি স্টুপিড? যদি অন্য জায়গাতেও অ্যাটাক হয় তাহলে কি হবে? অন্যদিকে আমরা দেখি ইউলিশিয়া অ্যাটেলিয়ারে যেতে শুরু করে, কিন্তু তখনই ফ্যান্টম মেমিকোকে একটা মেসেজ দেয়। এরপর আমরা দেখি তখন সব স্কেলেটনস ওয়েস্টার্ন ওয়ালগুলোকে টাচ করে, তখন তারা পিউরিফাই হতে শুরু করে। এইসব দেখে অলরেড ভাবে, এটা কি ওই ছেলে কার্টের জন্য হচ্ছে? এরপর আমরা দেখি সব স্কেলেটনস সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা মার্লেফিসকে ওই ম্যাজিক সার্কেলে দেখি। এখানে ওই ডিমন মার্লেফিসের ম্যাজিক ইউজ করে স্কেলেটন সামন করছে। এইসব দেখে মার্লেফিস বুঝে যায় পলেন চার্চের বিশপ ট্রিস্টন এই অ্যাডভান্স ডিমনের সাথে কন্ট্রাক্ট করেছে, আর সে তাকে প্রিন্সকে মারার জন্য ইউজ করছে। এরপর আমরা দেখি সে মার্লেফিসের ম্যাজিক ইউজ করে আরো একটা স্কেলেটন সামন করছে।
সে জানায় এটা লাপিতা রুইন্স, আর এটাকে আগে মনস্টার সামন করার জন্য ইউজ করা হতো, তাই এটা মনস্টারদের প্রোডাকশনের জন্য একদম পারফেক্ট। ধীরে ধীরে মারলেফিসের ম্যাজিক্যাল এনার্জি শেষ হতে থাকে, তাই ওই ডিমন এখন তার বদলে তার সোলকে ইউজ করতে শুরু করে। এরপর আমরা ইউলিশিয়াকে অ্যাটেলিয়ারে দেখি, আর সে কার্টকে সিটির কন্ডিশনের কথা জানায়। সে জানায় সিটিটা চারদিক থেকে মনস্টারদের দিয়ে ঘেরা, আর সেখানে ফ্লাইং মনস্টারও আছে। ইউলিশিয়া মনে মনে ভাবে, ফ্যান্টম থেকে আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী সব মনস্টার্স লাপিতা রুইন্সের দিক থেকে আসছে। ইউলিশিয়া তাদের জানায় গত রাতে স্কেলেটনস অ্যাটাক করেছিল, কিন্তু যখনই তারা ওয়ালসকে টাচ করলো তখনই তারা পিউরিফাই হয়ে গেল, আর এটা দেখে নাইটরাও শকড হয়েছিল। তখন কার্ট বলে, কিন্তু আমার ভিলেজে তো ওয়াল টাচ করার পর ওদের পিউরিফাই হয়ে যাওয়া একটা কমন ব্যাপার। এরপর ইউলিশিয়া কার্টকে বলে, আমি বাইরে যাচ্ছি, কিন্তু তোমরা দুজন নিজেদের সেফটির জন্য অ্যাটেলিয়ারের থেকে বাইরে বেরিও না। এটা শুনে কার্ট একটু স্যাড হয়ে যায় যে সে তাদের সাথে যেতে পারবে না। তখন ইউলিশিয়া তাদের বলে, তোমার এখনো ওই স্ক্রোলারকে নিয়ে চিন্তা করার দরকার আছে, তাই তুমি লিজালোটের সাথে থাকো। তখন কার্ট রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি অলরেড আর জেনেরিক ওই মনস্টারদের সাথে ফাইট করার জন্য স্ট্র্যাটেজি বাড়াচ্ছে। তখনই ইউলিশিয়া, মেমিকো আর অলিভিয়াও সেখানে চলে আসে। ইউলিশিয়া অলরেডকে জানায় এনারা হলেন রয়্যাল কোর্টের মেজ মেমিকো আর অ্যাটেলিয়ারের মাস্টার অলিভিয়া। ইউলিশিয়া তাকে জানায় থার্ড প্রিন্সেসও এই সিটিতেই আছেন। তখন অলরেড বলে, তাহলে প্রিন্সেসকে গাইড করার জন্য আমার কিছু সোলজার্স পাঠানো উচিত। মেমিকো তাকে বলে, তার দরকার নেই, আমার ইন্টেলিজেন্স স্কোয়াড ওদেরকে আগে থেকেই প্রোটেক্ট করছে। এরপর ইউলিশিয়া অলরেডকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি আর তোমার লোকেরা ডেকয় হয়ে মনস্টারদের অ্যাটেনশন নেবে, আর এই সুযোগে আমি ওয়েস্টার রুইন্সে গিয়ে মনস্টারদের তাদের গোড়া থেকে শেষ করে দেব। আমরা দেখি অলরেড ইউলিশিয়াকে একা যেতে দিতে রাজি হয় না। তখন অলিভিয়া তাকে বলে, আমাদের কাছে এই ম্যাজিক ক্রিস্টাল আছে, আর সে তাকে জানায় এটা নর্মাল না, আমি এর এফেক্টিভনেসের গ্যারান্টি দিতে পারি। এটা শুনে অলরেড রাজি হয়ে যায়, কিন্তু একটা কন্ডিশনে, সেও ইউলিশিয়ার সাথে যাবে। অলরেড বলে, আমি তোমার সাথে যাব, আর আমার ভাইস জেনারেল জেনেরিক ডেকো স্কোয়াডের লিডারশিপ দেবে। তখন জেনেরিক তাকে বলে, এটা অনেক রিস্কি, আমাকেও আপনার সাথে যেতে দিন। অলরেড বলে, ডেকো ইউনিটের লিডারশিপ দেওয়া অনেক ইম্পর্টেন্ট মিশন, তুমি যদি এটা না করো তাহলে আর কে করবে। এরপর আমরা দেখি সব নাইট ইউলিশিয়া, মেমিকো আর অলিভিয়া সেখান থেকে চলে যায়, আর তখন জেনেরিক গিয়ে দুটো কাপকে পানি দিয়ে ভরে। এরপর সে গিয়ে একটা কাপ অলরেডকে দেয়। তখন অলরেড তাকে বলে, এটা থেকে তো অনেক ভালো স্মেল আসছে। জেনেরিক বলে, মজা করো না। জেনেরিক বলে, নর্মাল ক্ষেত্রে আমরা দুজন এটা ফেয়ারওয়েলের মতো খেতাম, আর এরপর আমাদের কাপস ভেঙে দিতাম। এরপর সে ওই পানিটা নিচে ফেলে দিয়ে বলে, কিন্তু এটা আমাদের ফেয়ারওয়েল ড্রিঙ্ক না, আমরা দুজনেই এটা সার্ভাইভ করব আর বাড়িতে ফিরে আসব। তারপর আমরা কাপে ভালো ওয়াইন ঢেলে ড্রিঙ্ক করব। এরপর আমরা কার্টকে দেখি, আর সে খুব চিন্তিত ছিল। কার্ট মনে মনে ভাবে, আমার হোম টাউনে একজন ওল্ড ম্যান সব সময় বলতেন, তুমি যদি তোমার পুরো মন দিয়ে আয়রনকে শেপ দাও তাহলে সেটা তোমাকে নিজের অ্যাকশনস নিয়ে ভাবার সুযোগ দেয়। এরপর সে বলে, ডান্সার ব্লেডটা অনেক ভালো ছিল, আমি কি ওটার একটা ছোট ভার্সন বানাতে পারি? আর আমরা দেখি এটা বলে সে একটা আয়রনের পিস থেকে কিছু বানাতে শুরু করে। কার্ট ভাবে, আমি হেল্পের জন্য কি করতে পারি? আমাকে তো এখন আমার জব থেকে বের করে দেওয়া হয়েছে, আর আমি কম্ব্যাটেও ভালো না। তখনই আমরা সিটি ওয়ালের বাইরে অনেক মনস্টারকে দেখি। এরপর ইউলিশিয়া একটা ম্যাজিক ক্রিস্টাল ধরে বাকি সবাইকে বলে, যখন আমি এই ক্রিস্টালটা তাদের উপরে ছুঁড়ে দেব তোমরা সবাই চোখ বন্ধ করে নিও। আর এটা বলে সে ওই ক্রিস্টালটা সবার উপর ছুঁড়ে দেয়, আর আমরা দেখি ওই ম্যাজিক ক্রিস্টাল থেকে একটা লাইট বের হয়, যার কারণে সেখানকার সব মনস্টার পিউরিফাই হয়ে যায়। আর এরপর ডেকো ইউনিট, ইউলিশিয়া আর অলরেড তাদের মিশনের জন্য চলে যায়। এরপর আমরা অ্যাটেলিয়ারের সিন দেখি, যেখানে কার্ট একটা ব্লেড বানিয়ে ফেলেছে, কিন্তু কার্টের সেটা একদম পছন্দ হয় না, আর তার মনে হয় এটা একটা ফেলিওর। তখনই আমরা দেখি লিজালোটে সেখানে আসে, আর কার্টকে জিজ্ঞেস করে, তুমি কি এই সোর্ডটা বানিয়েছো? তখন কার্ট বলে, হ্যাঁ, কিন্তু আমি আমার থটে এতটাই লস্ট হয়ে গিয়েছিলাম যে আমি এর মধ্যে ম্যাজিক দিয়ে দিয়েছি। এরপর সে ওই সোর্ডটা ধরে, আর তখন কার্ট তাকে বলে, যদি তুমি এটাকে তোমার মাথার উপর তুলে নাও তাহলে এটা স্পেলটাকে অ্যাক্টিভেট করে দেবে, তাই একটু কেয়ারফুল থেকো। আমরা দেখি লিজালোটের সেটা খুব ভালো লাগে। তখন কার্ট তাকে বলে, যদি তোমার এটা পছন্দ হয়ে থাকে তাহলে তুমি এটাকে রাখতে পারো। তখন সে তাকে থ্যাংক ইউ জানায়। এরপর আমরা দেখি কার্টের মনে হয় যে লিজালোটে তার থেকে নিজের রিয়েল ফিলিংস গুলোকে লুকিয়ে রাখছে। তখন সে লিজালোটেকে বলে, আমি কি তোমার একটা কথা জিজ্ঞেস করতে পারি? লিজালোটে বলে, হ্যাঁ। তখন কার্ট তাকে জিজ্ঞেস করে, কেউ কি তোমার পিছু নিচ্ছে? লিজালোটে বলে, তাহলে এটা তুমি রিয়েলাইজ করে ফেলেছো? এটার কারণে আমার বেশ গিল্টি ফিল হচ্ছে, আমার কারণে তোমার আর ইউলিশিয়াকে অনেক ট্রাবল ফেস করতে হচ্ছে।
আর এখনো ইউলিশিয়া আর বাকিরা নিজেদের জীবনকে বিপদে ফেলে ওয়েস্টার রুইন্সে গেছে। কার্ট জিজ্ঞেস করে, তোমাকে যে পার্সন টার্গেট করেছে সে কি ওয়েস্টার রুইন্সে আছে? লিজালোটে বলে হ্যাঁ। এটা শুনে কার্ট মনে মনে ভাবে, কিছুক্ষণ আগে ইউলিশিয়া ওখানে যাওয়ার কথা বলছিল, আমি তখন কেন এটা নিয়ে ভাবিনি। এরপর কার্টের একটা ইনসিডেন্ট মনে পড়ে, যেখানে গোলনোভা ওই রুইন্সে কিছু লিখছিল, আর তখন মার্লেফিস তাকে থামায়। তখন কার্ট ভাবে, যাদের জিনিসপত্রের উপর স্ক্রল করার হ্যাবিট আছে তাদের জন্য ওই রুইন্সগুলো পারফেক্ট স্পট। আর যে লিজালোটের পিছু নিচ্ছে সে স্ক্রল লিঙ্কই, আর এর মানে ইউলিশিয়া স্ক্রল লিঙ্ককে হারাতে গেছে। এরপর আমরা দেখি কার্ট তাদের সাথে যেতে না পারার জন্য আপসেট হয়ে যায়। আমার বিশ্বাসই হচ্ছে না আমি যা করতে পারি সেটা হলো শুধু এখানে থেকে ওয়েট করা। লিজালোটে বলে, আমারও এমনটা মনে হচ্ছে। যদি এটা পসিবল হতো তাহলে আমি নিজে গিয়ে কালপ্রিটটাকে ধরতাম। এটা শুনে কার্ট মনে মনে ভাবে, লিজালোটেও সেই হেল্পলেসনেসের সাথে স্ট্রাগল করছে যেটা আমি করছি, আর আমাদের দুজনের কেউই শুধু এখানে থেকে ওয়েট করতে পারে না। তখন সে লিজালোটেকে যেতে বলে। লিজালোটে তাকে বলে, কিন্তু এই সিটিটা তো 8 দিক থেকে মনস্টার দিয়ে ঘেরা। তখন কার্ট তাকে বলে, যদি ওই 8টা ডিরেকশনে কাজ না হয় তাহলে আমরা 9ম ডিরেকশন দিয়ে চলে যাব। চলো ওয়েস্টার রুইন্সকে এলিমিনেট করে আসি। তখনই আমরা দেখি ইউলিশিয়া কিছু একটা সেন্স করে। তখন অলরেড তাকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি কি এসব থেকে ভয় পাচ্ছ? ইউলিশিয়া বলে না, আর মনে মনে ভাবে আমার একটা খারাপ ফিলিং হচ্ছে। এর পরের সিনে আমরা দেখি লিজালোটে কার্টের সাথে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কার্টের বানানো ব্লেডটা দেখে লিজালোটের সেই কথাটা মনে পড়ে। সে বলেছিল, যদি তুমি ব্লেডটা তোমার মাথার উপরে তোলো তাহলে এটা একটা স্পেল অ্যাক্টিভেট করে দেবে। আর আমরা দেখি লিজালোটে কিউরিয়াস হয় যে ওই ব্লেডটা কেমন স্পেল কাস্ট করে, তাই সে সেটা দেখার জন্য ব্লেডটা ধরে তার মাথার উপর নিয়ে যায়, কিন্তু আমরা দেখি কিছুই হয় না। এরপর কার্ট লিজালোটেকে যেতে ডাকতে থাকে, আর তখনই সেখানে কারো আসার শব্দ শোনা যায়। লিজালোটে পিছনে ঘুরে দেখে এবং শক হয়ে যায়, কিন্তু সিনটা সেখানেই বদলে যায়। এর পরের সিনে আমরা দেখি ইউলিশিয়া আর ওল্ড সেই সব মনস্টারের সাথে ফাইট করছে, আর তারা অলমোস্ট রুইনের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু মনস্টারগুলো অনেক ছিল আর তারা তাদের সাথেও ভালোই ফাইট করছিল। আমরা দেখি অলরেড আহত হয়ে যায়। তখন ইউলিশিয়া তাকে হেল্প করতে যায়, কিন্তু তখনই অনেক ফ্লাইং মনস্টার্স তার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে তখনই সাকুরা সেখানে চলে আসে আর কান্স ইউলিশিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর সিনা খুঁজে বের করে মনস্টারগুলো কোন বিল্ডিং এর ভেতর থেকে আসছিল। তখন ইউলিশিয়া ম্যাজিক ক্রিস্টাল ব্যবহার করে ওইসব মনস্টারকে একেবারে শেষ করে দেয়। এরপর ইউলিশিয়া অলরেডকে একটি লিকুইড দেয়। অলরেড জিজ্ঞেস করে, এটা কি রিকভারি ড্রিঙ্ক? তখন ইউলিশিয়া তাকে বলে, না, এটা শুধুই একটা নর্মাল স্যুপ যেটা মেডিসিনাল হার্বস দিয়ে বানানো হয়েছে। আর আমরা দেখি ওটা পান করার সাথে সাথে অলরেডি সব ক্ষত সেরে উঠতে শুরু করে। এরপর আমরা দেখি সেই রুইন্সের ভেতর থেকে অনেক মনস্টার আসছিল। তখন ইউলিশিয়া তাদের সাথে ফাইট করতে যায়, কিন্তু তখনই কানসো আর ডানজো তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা এদের সাথে লড়ছি, তুমি ভেতরে যাও। তখন ইউলিশিয়া আর অলরেড দৌড়ে রুইন্সের ভেতরে যেতে শুরু করে আর রাস্তায় আসে সব মনস্টারকে মারতে থাকে। এরপর আমরা সেই ডিমনটাকে দেখি, আর সে তার ম্যাজিক দিয়ে তাদের সবাইকে সেখানে আসতে দেখে ফেলে। সে তাদের দেখে বলে, ভালো হলো তারা এখানে এসেছে, আমি এখানে থেকে বেশ বোর্ড হয়ে যাচ্ছিলাম। আর তারপর সে নিজেই তাদের সাথে দেখা করতে চলে যায়। এরপর আমরা দেখি ইউলিশিয়া আর অলরেড একটি রুমে আসে, আর তারা দেখে অনেক মনস্টার সেই রুম থেকে আসছে। তখন ইউলিশিয়া ম্যাজিক ক্রিস্টাল ব্যবহার করে তাদের সবাইকে শেষ করে দেয়। এরপর তারা দুজন রুমের ভেতরে আসে, আর আমরা দেখি সেই ডেমনটা সেখানে চলে আসে। তাকে দেখে ইউলিশিয়া বলে, এই হলো সেই বস যাকে আমাদের মারতে হবে। এরপর ইউলিশিয়া দৌড়ে সেই ডেমনটার কাছে যায় আর তার কাছে গিয়ে একটি ম্যাজিক ক্রিস্টাল ব্যবহার করে, কিন্তু আমরা দেখি সেই ম্যাজিক ক্রিস্টাল দিয়ে সেই ডেমনটার কিছুই হয় না। আর সে ইউলিশিয়াকে বলে, যদি আমার ইনফিনিট লাইফ না থাকতো তাহলে এটা বেশ ডেঞ্জারাস হতে পারতো। এরপর অলরেড সেই ডেমনের উপর অ্যাটাক করে, কিন্তু আমরা দেখি সেই ডেমনটা ওই অ্যাটাক থেকে বাঁচার কোনো চেষ্টাও করে না, আর তার ক্ষতগুলো নিজে থেকেই সেরে যায়। এরপর আমরা দেখি সেই ডেমনটা মার্লসের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে নিজেকে বাঁচাচ্ছে। এরপর সে তাদের বলে, আমি তোমাদের ফাইট করতে দেখছিলাম আর তোমরা বেশ ভালোই করছিলে। এরপর সে তাদের দেখায় কিভাবে জেনেরিক এবং তার স্কোয়াড ওই মনস্টারগুলোর সাথে ফাইট করছে। তখন অলরেড তাকে বলে, তুমি যতই বলো আমার নাইট কোনো ডিমনের সামনে ঝুঁকবে না। এটা শুনে সেই ডিমনটা আরো বেশি মনস্টার সামন করে দেয়, আর তাদের বলে সব মনস্টার সেই গেটগুলোকে ডিস্ট্রয় করে দেবে, আর যে 3 জন এন্ট্রেন্সে আছে তারাও এর কবলে পড়ে যাবে। তখন ইউলিশিয়া আর অলরেড বলে, আমরা তোমাকে এটা করতে দেব না। এটা বলে তার উপর অ্যাটাক করে আর তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়, কিন্তু আমরা দেখি সেই ডিমনটা তার সাথে মাথা তুলে আবার তার গলার সাথে জুড়ে নেয়, আর এটা দেখে ইউলিশিয়া বেশ শক হয়ে যায়। এরপর অলরেড ইউলিশিয়াকে ফোকাস করতে বলে আর বলে, একে হারানোই একটি শর্টকাট যার সাহায্যে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে।
তখন ইউলিশিয়া ভাবে, কিন্তু আমরা সেটা কিভাবে করব? আমরা তার মাথা কেটে দিয়েছি আর আমরা তার বুকের ভেতর দিয়ে সোর্ড ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও সে নর্মাল হয়ে যাচ্ছে আর কার্টের ম্যাজিক ক্রিস্টাল তাকে কমপ্লিটলি ডিফেট করতে পারছে না। এরপর আমরা মার্লেফিসকে দেখি আর সে ভাবছে সব শেষ হয়ে গেল, আমার মধ্যে পালানোর শক্তিটুকুও নেই আর আমি এই ম্যাজিক সার্কেলটাকেও মিটিয়ে দিতে পারছি না। আমার হাঙ্গার এখন লিমিটের বাইরে চলে গেছে, আমি কিছু খেতে চাই। ইস, যদি আমি অন্তত কার্টের বানানো খাবার খেতে পারতাম। এরপর সে সেখানে কার্টের আওয়াজ শুনতে পায়। আমরা কি এখানে ডিগিং করব? তার মনে হচ্ছিল এটা তার হ্যালুসিনেশন, কিন্তু তখনই সে কিছু শব্দ শুনতে পায়। এরপর আমরা দেখি কার্ট সেখানকার ফ্লোর খুঁড়ে নিচ থেকে উপরে উঠে আসে। সে মার্লেফিসকে দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখনই মার্লেফিস লিজালোটেকে দেখে আর ভাবে তাহলে সে জেনে গেছে আমি প্রিন্সেসের অ্যাসাসিনেশনে ইনভলভড। এরপর লিজালোটে কার্টকে জিজ্ঞেস করে, তুমি কি এই মহিলাকে চেনো? তখন কার্ট তাকে জানায় এটা সিস্টার মার্লেফিস, এটা সেই পার্টির মেম্বার যেখানে আমি আগে ছিলাম। তখন মার্লেফিস তাকে বলে, আমি এখন আর সিস্টার নেই, আমাকে পলেন চার্চ থেকে বের করে দেওয়া হয়েছে। তখন কার্ট তাকে বলে, তাহলে এই জন্য তুমি লিজালোটের পিছু নিয়েছিলে? তখন মার্লেফিস তাকে বলে, তুমি সব জেনে গেছো তাই না? এইসব বিশপ ট্রিস্টানের জন্য হয়েছে। আমরা দেখি কার্টের মনে হচ্ছিল চার্চ থেকে বের করে দেওয়ার জন্য মার্লেফিস সব জায়গায় স্ক্রোল করছে, কিন্তু আমরা দেখি লিজালোটে বুঝে যায় এই সব বিশপ ট্রিস্টানের করা। এদিকে মার্লেফিস বুঝতে পারে না কার্ট কিসের কথা বলছে। এরপর কার্ট মার্লেফিসকে জিজ্ঞেস করে, ইউলিশিয়া কোথায়? তখন সে কার্টকে জানায় সে এক ফ্লোর উপরে আছে। এরপর কার্ট লিজালোটেকে বলে, আমি তাকে খুঁজতে যাচ্ছি। এখন লিজালোটে তাকে বলে, তুমি এখানেই থেকো, আমি তাকে খুঁজতে যাচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত তুমি এই স্ক্রোলস গুলো মিটিয়ে দাও। এরপর লিজালোটে সেখান থেকে চলে যায়। এরপর কার্ট সেই সার্কেলটা মিটিয়ে দিতে শুরু করে, কিন্তু তাকে দেখে মার্লেফিস ভাবে এই ছেলেটা কত বোকা, এটা এমন কোনো সার্কেল না যেটা তুমি সহজে মিটিয়ে দেবে। কিন্তু আমরা দেখি কার্ট সেটা খুব সহজে মিটিয়ে দেয়, আর এটা দেখে মার্লেফিস বেশ শক হয়ে যায়। আর আমরা দেখি সার্কেলটা মিটিয়ে দেওয়ার সাথে সাথেই সেই ডিমনটা বুঝতে পারে আর সে ইউলিশিয়া আর অলরেডের অ্যাটাক থেকে বাঁচা শুরু করে দেয়। সে তাদের অ্যাটাককে ডোজ করছে। এটা দেখে ইউলিশিয়া বুঝতে পারে এখন তার ওন্ডস আর হিল করবে না। তখন ইউলিশিয়া ম্যাজিক ক্রিস্টাল ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই ডিমনটা খুব স্পিডে এসে তার হাত থেকে সেই ম্যাজিক ক্রিস্টালটা ফেলে দেয়। এরপর আমরা দেখি লিজালোটেও সেখানে চলে আসে, আর থার্ড প্রিন্সেসকে সেখানে দেখে অলরেড আর ইউলিশিয়া বেশ শক হয়ে যায়। তাকে দেখে সেই ডিমনটা লিজালোটের উপর অ্যাটাক করে দেয় আর তাকে মেরে ফেলে। আর লিজালোটেকে মরে যেতে দেখে ইউলিশিয়া আর অলরেড বেশ শক হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখি ওটা একটা ইলিউশন ছিল আর লিজালোটে তাদের পেছন থেকে আসে। সেই ডিমনটা বলে, কিন্তু তার প্রেজেন্স, তার স্মেল আর তার বডি হিট সবকিছু তো একই ছিল, তাহলে ওটা একটা ইলিউশন কিভাবে হতে পারে? তখন লিজালোটে তাকে জানায় এটা এই সোর্ড অফ কনফিউশনের জন্য হয়েছে, যেটা আমাদের অ্যাটেলিয়ার মেস্টার বানিয়েছে। এরপর আমরা দেখি শুরুতে যখন লিজালোটে সেই সোর্ডটা ব্যবহার করেছিল তখন সেখানে তার একটি ইলিউশন চলে এসেছিল। এরপর সেই ডিমনটা লিজালোটের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখি ওটাও একটা ইলিউশন ছিল। অন্যদিকে আসলে লিজালোটে সেই ম্যাজিক ক্রিস্টালটা ভেঙে দেয়, যেটা ইউলিশিয়ার হাত থেকে পড়ে গিয়েছিল, আর এর জন্য সেই ডেমনটা শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি সামনার মারা যাওয়ার জন্য তার সামন করা সব মনস্টারও শেষ হয়ে যায়, আর যার ফলে তারা তাদের মিশনে সাকসেসফুল হয়। এরপর আমরা দেখি ইউলিশিয়া লিজালোটের উপর রাগ করে যে সে সেখানে কেন এসেছিল। তার মনে হচ্ছিল সে মরেই যেত। তখন লিজালোটে তাকে বলে, আমি তোমার জন্য কিছু করতে চেয়েছিলাম, আমি জাস্ট লুকিয়ে থাকতে পারিনি। এরপর লিজালোটে তাকে সরি বলে। তখন ইউলিশিয়া তাকে বলে, তোমার সরি বলার কোনো দরকার নেই, তোমার জন্য আমরা বাঁচতে পেরেছি। এর পরের সিনে আমরা দেখি কার্ট সেই পুরো ম্যাজিক সার্কেলটা মিটিয়ে দিয়েছে, কিন্তু মার্লেফিসের খুব খিদা পেয়েছে আর সে বলে, ম্যাজিক সার্কেল চলে গেলেও আমার কার্স এখনো যায়নি, তাই আমি এমনিতেও না খেয়ে মারা যাব। এরপর আমরা দেখি কার্ট তাকে তার বানানো রাইস কেক খেতে দেয়। তখন মার্লেফিসের মনে হচ্ছিল সে এগুলো খেতে গেলেই বমি করে দেবে, কিন্তু তার খুব খিদা পেয়েছে তাই সে এগুলো খেয়ে নেয়, আর সেগুলো তার খুব পছন্দ হয়। কিন্তু সে দেখে এগুলো খাওয়ার জন্য তার কোনো প্রবলেম হচ্ছে না, আর তার কার্সও চলে যায়। এটা দেখে মার্লেফিস বুঝে যায় এইসব কার্টের পাওয়ার, আর তারা সবাই এত সময় ধরে কার্টের জন্য প্রোটেক্টেড ছিল, আর তারা এই ব্যাপারটা কখনো রিয়েলাইজ করেনি। এরপর আমরা দেখি ইউলিশিয়া আর লিজালোটে সেখানে আসছিল, আর তখনই প্যান্থমসরাও সেখানে চলে আসে। কার্ট লিজালোটেকে জিজ্ঞেস করে এরা কারা? তখন সে তাকে জানায় এরা স্ক্রোলারকে অ্যারেস্ট করার জন্য এসেছে। আর এরপর আমরা দেখি ওই প্যান্থমসরা মার্লেফিসকে ধরে তাদের সাথে নিয়ে যায়। এরপর তারা তিনজন বাড়ি চলে যায়। তারা সব ফ্রন্টিয়ার নাইটসদের পার্টি দিচ্ছে, কিন্তু কার্টের এমন মনে হচ্ছিল তারা সবাই নিজেকে জোর করে পার্টির খাবারগুলো খাচ্ছে। তখন কার্ট তাদের বলে,
যদি এই খাবারটা ভালো না লাগে তাহলে আমি তোমাদের জন্য অন্য কিছু বানাতে পারি। তখন অলরেড তাকে বলে, তুমি ভুল বুঝছো, এরা সবাই এই খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছে কারণ এই খাবারগুলো অনেক ভালো হয়েছে। এটা শুনে কার্ট খুশি হয়ে যায়। এরপর লিজালোটে কার্টকে বলে, আমি তোমাকে কারোর সাথে ইন্ট্রোডিউস করাতে চাই। আর সে তাকে অলরেডের সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, এই হলো এখানকার সব নাইটসদের হেড আর তিনি এই সিটির আর্মি জেনারেলও। তখন কার্ট বলে, কিন্তু আমার তো মনে হয়েছিল তিনি সাইড ফোরম্যান। তখন অলরেড বলে, হ্যাঁ আমি কখনো কখনো এই কাজটাও করি। এরপর অলরেড কার্টকে জিজ্ঞেস করে, তোমার কি এই সিটিটা পছন্দ হয়েছে? তখন কার্ট বলে, হ্যাঁ এই সিটিটা বেশ ভালো, এখানকার সব মানুষও বেশ ভালো আর এখানকার ভেজিটেবলস গুলো বেশ ডিলিশিয়াস। এটা অবশ্যই আপনার ভালো গভর্নিং এর জন্য হয়েছে। এরপর সেখানে ফায়ারওয়ার্কস হতে থাকে। তখন কার্ট তাদের সবাইকে জানায় তার মনে হয়েছিল সবাই এটা এনজয় করবে, তাই সে সেগুলো প্রিপেয়ার করেছিল। এরপর আমরা দেখি তাদের সবার ওয়ান্স হিল হতে শুরু করে। তখন কার্ট তাদের বলে, এটা বেশ কমন যে খাবার খাওয়ার পর ওয়ান্স হিল হতে শুরু করে। তখন তারা সবাই চিৎকার করে তাকে বলে, এটা একদমই কমন না। এর পরের সিনে আমরা কাউকে একটি ম্যাজিক সার্কেলে অনেক চেঞ্জ দিয়ে বাঁধা অবস্থায় দেখি। আর এরপর মার্গারেট টাইকন সেখানে আসেন। আর এখানেই এই ভিডিওটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।